নমস্কার। আগামী 6ই ডিসেম্বর শনিবার আমাদের মিলন আড্ডার আগে এটি শেষ লাইভ ভিডিও। স্বাভাবিক আর সময়ও নেই, মাঝে মাত্র একটি দিন। তো এই ভিডিওতে একাধিক বিষয় থাকবে, মার্জনা করবেন। অবশ্যই প্রথমে থাকছে আমাদের মিলন আড্ডার যারা আসবেন তাদের জন্য পথ নির্দেশিকা, আগেও সংক্ষিপ্ত আকারে দিয়েছি, আজ একটু বিশদ। এবং এই মিলন আড্ডায় আমরা আড্ডাটি কেন করতে চলেছি, কি কারণে করতে চলেছি, সে বিষয়ে কিছু আলোচনা, যাতে করে যারা এখনো মনস্থির করতে পারেননি তারাও আসেন। এবং এছাড়াও ডেঙ্গুকে কেন্দ্র করে কি হতে পারে সে বিষয়েও যারা আমার ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, এখনো সেইভাবে মানসিকভাবে যুক্ত হননি, তারাও যাতে করে প্রস্তুত হন, কারণ আমার সহযোদ্ধারা এই বিষয়টি জানেন। সেক্ষেত্রে কিছু আলোকপাত করব আগামীর জন্য। আর নিয়োগ ঝুলিয়ে নোটিশ যেটা প্রত্যাশিত ছিল ঝোলানো, এসএসসির স্কুল সার্ভিস কমিশনের একটি নোটিশ, সাম্প্রতিক নোটিশ বেরিয়েছে, আপনারা জানেন। সেখানে কি বলা হয়েছে, যে নিয়োগ প্রক্রিয়া চলছে। আপনারা জানেন যে ইন্টারভিউ, কাউন্সেলিং পর্ব হয়ে গেছে, অনেকের ইন্টারভিউ পর্ব চলছে। সব মিলিয়ে মিশিয়ে নিয়োগ প্রক্রিয়া যেমন করে হওয়ার কথা ছিল, নবম দশমেরও রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ প্রক্রিয়া চলছে। তো তার প্রেক্ষিতে এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবং এটি যে আমাদের আলোচনা করব সংক্ষেপে এই কারণে যে এটি আমাদের যে নিউ ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে সতর্কতা এবং তার যে আর্থসামাজিক বাস্তবায়ন চলছে সেটা তার সঙ্গে রিলেটেড। এছাড়াও বেশ কিছু সহযোদ্ধা আছেন যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন, যারা এই পরীক্ষা দিয়েছেন, এবং তাদেরও একটা মানসিক প্রস্তুতি জরুরি বলে আমি মনে করছি। প্রথমেই বলি যে আগামী শনিবার 6ই ডিসেম্বর এই দিনটি কিন্তু আবার তাৎপর্যপূর্ণ, জানেন তো। সে বিষয়ে আমি না হয় শনিবারই বলবো, এত কিছু এখানে বলবো না। ওই দিনটিতে আবার বিশেষ বিশেষ উদ্যোগ, কার্যক্রম, বিভিন্ন রকমের ধার্মিক ব্যক্তি টেক্তি তারা করবেন, তেমন একটি ঘোষণাও পেয়েছি আর কি। যাই হোক, 6ই ডিসেম্বর আমাদের মিলন আড্ডা, আমরা মিলিত হতে চলেছি মহাবোধি সোসাইটি হলে, কলেজ স্কোয়ারের সঙ্গে লাগানো কলেজ স্ট্রিট অঞ্চল। দেখুন আজকে ফেসবুকের ঠিকানাটাও, মানে রাস্তার যে স্ট্রিট, ওটা দরকারই নেই অ্যাকচুয়ালি, কারণ পরিচিত ল্যান্ডমার্ক হচ্ছে কলেজ স্কোয়ার। তার একদিকে ইউনিভার্সিটি এরিয়া, কলকাতা ইউনিভার্সিটি, আর তার উল্টো দিকে মহাবোধি সোসাইটি। ইনস্টিটিউট হল যে রোতে পড়ছে, সেখানে খুবই পরিচিত জায়গা, খুঁজে না পাওয়ার কোনো কারণ নেই। গতবারে যারা এসেছিলেন তারা তো সহজেই পারবেন, নতুনদের জন্য বলছি। হাওড়া থেকে যারা আসবেন, মানে আমি হাওড়া শিয়ালদা দিয়েই বলছি, কারণ আমার মনে হয় যারা আসবেন এই দুটো ল্যান্ডমার্ক বললে সুবিধে হয়। আর যারা কলকাতার মধ্য থেকে আসবেন তারা তো কলকাতার অধিবাসী, তারা কলেজ স্ট্রিট ভালোই চেনেন, কোনো সমস্যা নেই। তো যারা হাওড়া থেকে আসবেন, যে কোনো শিয়ালদাগামী বাস হাওড়া থেকে যেগুলো ছাড়ছে, সেই বাসে আপনি কলেজ স্ট্রিট বললেই আপনাকে নামিয়ে দেবে। এটা ক্রসিং আছে, সেখানে নামলেই ফাঁটা পথে আমাদের যে
হল আড্ডা মিলন যে আড্ডা, সেটা হাঁটা পথে এই 4 মিনিট বা 5 মিনিট লাগবে সেখান থেকে, খুব বেশি হলে। হাওড়া থেকে এলে অবশ্যই আপনাকে হেঁটে আসতে পারবেন না, যানবাহনের মাধ্যমেই আসতে হবে। আর শিয়ালদা থেকে এলে আপনার অপশন আছে অনেকগুলো, বাস আছে, যে কোনো হাওড়াগামী বাস কলেজ স্ট্রিটের উপর দিয়ে যায়। এছাড়া অটো পাবেন, কলেজ স্ট্রিটের অটো, অর্থাৎ বাস এবং অটো দুটো অপশনই পাবেন শিয়ালদা থেকে। এই দুটো ল্যান্ডমার্কই মাথায় আসছে আমার। এছাড়া আপনারা আর কোথা থেকে আসতে পারেন, কলকাতার মধ্য থেকে এলে বা কোনো জায়গা থেকে এলে তো আর দরকারই নেই, সরাসরি কলেজ স্ট্রিটে আসছেন। বিভিন্ন জায়গা থেকে বাস কলেজ স্ট্রিটে আসে, এমজি রোডে আসে, মহাত্মা গান্ধী রোড পাশে, একদিকে কলেজ স্ট্রিট, একদিকে এমজি রোড। মহাবোধি সোসাইটি হলের দিকে কলেজ স্ট্রিট পাবেন, আর এমজি রোড পাবেন। সুতরাং কমিউনিকেশনের কোনো সমস্যা নেই। আর রাতে থাকার জন্য যারা বলেছেন তাদের ব্যবস্থা হয়ে গেছে, যোগাযোগ করেছেন যারা, অসুবিধে হওয়ার কথা নয়। তবে ওই যেহেতু হোটেল, সেহেতু ওই ভোটার কার্ড বলুন, যাই হোক, একটি সচিত্র পরিচয়পত্র যাকে বলে, তার জেরক্স কপি সঙ্গে রাখবেন যারা রাতে থাকতে চাইছেন। এছাড়াও এমন অনেকে আছেন যারা আমাদের সহযোদ্ধাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক, তারা গতবারে একে অপরের বাড়িতে থেকে গিয়েছিলেন, সেরকম ভাবেও থাকার অপশন থাকছে। মানে থাকার আশ্রয়ের অভাবে ফিরে যাবেন রাতে, মানে দূরবর্তীদের কথা বলছি অবশ্যই, তো এমন সম্ভাবনা নেই। এটাই হলো বাস্তবতা। এছাড়াও যারা ধরুন স্বামী স্ত্রী আসছেন, কাপল আসছেন, দূর থেকে আসছেন, সেরকম হলে কিন্তু, কারণ যেটা থাকার ব্যবস্থা হয়েছে সেটা ডরমিটরি, সিঙ্গেল রুমের ব্যবস্থা কিন্তু করতে পারিনি আমি, বুঝতেই পারছেন আমার সামর্থ্য সীমিত। তো সেই ক্ষেত্রে ডরমিটরিতে তো স্বামী স্ত্রীর সমস্যা হতে পারে, এবং যারা ডরমিটরি ব্যবস্থা করা হয়েছে সেটা মূলত অবশ্যই পুরুষদের জন্য, যেটা পেরেছি আমি। আর কাপল এলে, একসঙ্গে এলে বা শুধু নারীরা এলে দূর থেকে, আমাদের যোদ্ধাদের মধ্যে অনেক নারী আছে, পরিবার আছে, আমার মনে হয় না সমস্যা হবে যদি পরিচিত হন একে অপরের সাথে বা স্বচ্ছন্দ বোধ করে থাকেন, এমন গতবারেও হয়েছে। কিন্তু একেবারে যদি অপরিচিত হন, মানে আমারও অপরিচিত হন, এমনও তো আছেন হয়তো শুধু হোয়াটসঅ্যাপেই দুটো কথা হয়েছে, মুখোমুখি দেখা হয়নি, তো তাদেরও তো অপরিচিত হবেনি। সেই ক্ষেত্রে তাতেও সমস্যা নেই। সেক্ষেত্রে ওই এলাকাতে ডজন ডজন হোটেল আছে, সস্তা হোটেল আছে, বিভিন্ন রকমের হোটেল আছে, সেখানে মানে 600, 700, 800 টাকা দিয়েও রাত কাটানো যাবে, এরকম হোটেলও আছে ওই এলাকাতে, স্বাভাবিক থাকবেই। সুতরাং সেক্ষেত্রেও আপনারা থেকে যেতে পারেন যদি মনে করেন। সেক্ষেত্রে হোটেল খোঁজার ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আমাদের সহযোদ্ধারা আপনাকে সাহায্য করতে পারে, এই ব্যাপার। আর যারা অংশগ্রহণ করতে চেয়েছেন তাদের তালিকা সম্পূর্ণ হয়ে গেছে শনিবারের জন্য। এছাড়াও আসলে সময় তো 3 ঘন্টা, যদি কেউ অনুপস্থিত থাকেন বা আসতে না পারেন, এরকমও হতে পারে, শেষ মুহূর্তে যদি কেউ এরকম হতে পারে, বা দেখা গেল সময় পাওয়া গেল, সেক্ষেত্রে অনুগ্রহ করে এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন, যে কিছু যদি অংশ নিতে চান, অংশগ্রহণ করতে চান। সেক্ষেত্রে এইরকম যদি টাইম স্লট পাওয়া গেল কিছু সময় বাড়তি, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বা আপনাদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। তো এটা মিটে গেল অনুষ্ঠানের বিষয়। কি হবে না হবে সেটা আগে আমরা জানিয়েছি। প্রশ্ন উত্তর হবে, আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি থাকবো, আমার সহযোদ্ধারা থাকবেন, আরো বিশিষ্ট মানুষ থাকবেন, যারা আমরা সবাই এখানে বিশিষ্ট। তো
থাকবেন। সুতরাং প্রশ্ন উত্তরের একটা ব্যাপার থাকবে, আমার বক্তব্য থাকবে, এছাড়াও আমার সহযোদ্ধা পাঠকেরা কেউ কেউ বক্তব্য রাখবেন। এছাড়াও সাংস্কৃতিক কার্যকলাপ, গান, নাচ এসব তো হবেই, কবিতা। কারণ শুধু বক্তব্য হয়ে গেলে তো একটা একঘেয়েমি চলে আসে, একটা মনোটানি চলে আসে, সেগুলো থাকবে। আর আগামীর বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, রূপরেখা, যেগুলো ইতিমধ্যেই আপনারা জানেন, তবুও সেদিন আরো আমরা কি কি করতে পারি, ভাবতে পারি, সেটা আপনাদের মুখ থেকে আমরা শুনতে পারি। আরেকটি বিষয়, এই মিলন আড্ডার গুরুত্ব কেন আপনারা খেয়াল করলেই দেখবেন যে আপনারা যেখানে যেখানে থাকেন, যেসব জায়গায় থাকেন, আপনাদের মতো বা আমাদের মতো বা কাছাকাছি চিন্তা ভাবনা করছেন এমন মানুষ নেই। তাই মাঝে মাঝেই কারোর সঙ্গে কথা বলতে গিয়ে একা বোধ করেন, রাগ হয়, বিরক্তি হয়, মনে হয় যে কোথায় এসেছি, এ কোন দেশ, এটা আমার জন্য নয়, এরকম মনে হয়, জানেন তো। মানে দম বন্ধ হয়ে যায়, এ কি কথা, এই সাধারণ ব্যাপারটা বুঝতে পারছে না যেটা একটা ষড়যন্ত্র। এত এত তথ্য চারদিকে, এখন এত এত পরিস্থিতি, তাও এরা বুঝতে পারছে না। এই যে আপনার আপনজনের মধ্যেও এরকম থাকতে পারে, আত্মীয় স্বজনের মধ্যেও এরকম থাকতে পারে, পাড়ার মধ্যে তো থাকবেই। তো এরকম অবস্থাতে একটা দম বন্ধ হয়ে যায় অনেক সময় আমাদের। তখন আমরা সমমানসিকতা সম্পন্ন মানুষের সঙ্গে একটু মিশতে চাই, কন্ট্যাক্টস রাখতে চাই, যোগাযোগ বাড়াতে চাই, যাতে করে আগামীতে আমরা পরস্পরের কাজে লাগতে পারি। তো স্বাভাবিকভাবেই আপনারা দেখবেন যে আপনি বিদেশে গেছেন, ইউরোপে গেছেন বা আমেরিকায় গেছেন, সেখানে ঠিক আছে আপনি তাদের সঙ্গে আছেন, আপনি কর্মক্ষেত্রে আছেন, আপনি কাজ করছেন। এবার হঠাৎ করে যদি কোনো বাঙালির সঙ্গে আপনার দেখা হয়ে যায়, বাঙালি আপনার ভাষায় কথা বলে, মাতৃভাষায় কথা বলে, আপনার ওই দম বন্ধ করা পরিবেশটা অনেকটা অনেকটা কেটে যায়, তাই না? তখন মনে হয় যাদের মধ্যে এটা থাকে চিন্তা ভাবনা যে না, এই তো আমার দেশ থেকে এসেছে, বা আপনার জেলা হলে তো আরো ভালো হয়, দীর্ঘদিন আপনি আপনার জেলায় ফিরতে পারেননি, তখন তার সঙ্গে একটু আড্ডা দিতে ভালো লাগে, একটু গল্প করতে ভালো লাগে, তাই তো? এটা স্বাভাবিক। তো ব্যাপারটা এক্ষেত্রে বাঙালি টাঙালি নয়, বাঙালি নয়, অবাঙালি নয়, এরকম কোনো ভাষাভাষীর ব্যাপার নয় এখানে আমাদের, বা এই ধর্মের নয় বা সেই ধর্মের নয়। এখানে আমাদের চিন্তন বা ভাবনার জায়গাটা, যেহেতু আমরা এমন এমন জায়গায় থাকি, অনেকেই যেন মনে হয় প্রবাসে আছি, মানে নিজের দেশে থেকেও নিজেকে প্রবাসী মনে হয়, মনে হয় এ কোথায় এসেছি। চারদিকটা কেমন যেন মনে হয় যে আমি যেন, মানে বুঝতেই পারছেন আপনি কারণগুলো কেন বলছি। নিজেরাও বিভিন্ন রকমের মন্তব্য যেগুলো করেন, বা আমার সঙ্গে যখন কথা হয় বা ইন্টারাকশন হয়, তখন আপনাদের অভিজ্ঞতা যখন শুনি, তখন আমার মনে হয় যে এটা অনেকেরই হয়। কারণ আপনি আপনার পরিবারকে কিছুটা বদলাতে পারলেও, ভাবাতে পারলেও, আপনার পাড়া বা এলাকা সম্পূর্ণভাবে আপনি পারেননি, সেটা সম্ভবও নয়। সম্ভব কি? তাই তখন অনেকগুলো আমরা একই রকম চিন্তা ভাবনা, একই রকম হুবহু না বললেও কাছাকাছি অন্তত ভাবনা চিন্তা করি, প্রশ্ন করি, ডাউট করি, মেনে নিই না। রাষ্ট্র যা বলে আমরা প্রশ্ন না করে মেনে নিই না, আমরা প্রশ্ন করতে চাই, আমরা জানতে চাই। তো এই রকম মানসিকতার বেশ কিছু মানুষকে একসঙ্গে পেলে একটা দেখবেন মনে বল বাড়ে, একটা মনোবল বাড়ে, একটা অপটিমিস্টিক আউটলুক তৈরি হয় বা স্ট্রেংথেন হয়, হতাশাটা কেটে যায়, মনে হয় এই তো আমরা আছি। তো এই কারণে একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকেও এই ধরনের মিলন আড্ডা জরুরি। আর এই কারণেই আমি বলেছিলাম সম্ভব হলে আমি এটা প্রতি বছর করব, যদি সম্ভব হয় আমার পক্ষে। তো এই মনস্তাত্ত্বিক কারণ এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা, আগামীতে বুঝতেই পাচ্ছেন যেভাবে টোটাল কন্ট্রোল চেপে বসেছে, জীবন জীবিকার ক্ষেত্রে এক ধরনের একটা ত্রাস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যাপকভাবেই রয়েছে। আমি সম্ভাবনা বলবো না, আশঙ্কাই বলবো। তার জন্য এই যোগাযোগটা গুলো জরুরি। আপনার জেলায় আশপাশে কে আছে, তো সেটা এখানে আমরা জানতে পারব। এ একটা কারণ, বড় কারণ। আর কি কারণ?
আর কারণ অবশ্যই আমার সঙ্গে আপনাদের ব্যক্তিগত পরিচিতি। একে অপরের সঙ্গে তো পরিচিতি হবেই, আমার সঙ্গেও আপনাদের ব্যক্তিগত পরিচিতি যদি আপনারা মনে করেন গুরুত্বপূর্ণ, যদি মনে হয়, গুরুত্বপূর্ণ মনে নাও করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। এবং সেটা যদি এই ক্ষেত্রে কোনো কারণে, যদিও এটা বহু আগেই এই তারিখটি ঠিক হয়েছে, কোনো কারণে যদি না আসতে পারেন, তার জন্য পরবর্তী বই মেলা রয়েছে, সেখানেও আমি থাকি, আপনারা জানেন প্রতি বছরই থাকি। আমি না থাকলেও বইপত্র যেমন মানুষ নেন তেমনই নেবেন, তাই হয়ে থাকে। কিন্তু আমি কেন থাকি? এই যে কলেজ স্ট্রিট থেকে তো আপনারা অনেকে বই নেন অনেকে, সেক্ষেত্রে কি আমাকে সেই দোকানে থাকতে দেখেন না? তাহলে এক্ষেত্রে কেন আমি থাকি? কারণ বইটা ঠিক আছে, বইটা আপনারা আনবেন, আসবেন, নেবেন, এটাও তো একটা লড়াইয়ের রসদ। কিন্তু যোগাযোগগুলো যাতে করে পরবর্তীতে আপনি কোনো সমস্যায় পড়লে আমি আপনাকে চিনতে পারি, পাশে থাকতে পারি, সেই কারণে এটা অত্যন্ত জরুরি। এবং এই মুখোমুখি আলাপটা আগামীতে আরও জরুরি হয়ে উঠবে এই কারণে যে, কি কারণ? যে ওই ডকুমেন্ট দিয়ে ভ্যাকসিনেশন এড়ানোর গল্পটা কিন্তু আগামীতে আর থাকবে না। সেটা আপনার শিশুর ক্ষেত্রেই হোক বা আপনার নিজের ক্ষেত্রেই হোক, তখন লড়াইটা করতে হবে চোখে চোখ রেখে। ওই যে আমার দুটো লাইন আছে, যুদ্ধই হোক অথবা প্রেম, চোখে চোখ রেখে করতে হয়। সেদিকেই আমরা যাচ্ছি। কিভাবে বুঝলাম? আগেই আমরা আপনাদের বলেছি যে আগে যেমন আরটিআই এর একটা প্লেন সিম্পল একটা ভাষা থাকতো, কি যাতে করে সবাই বুঝতে পারে যে ভলান্টারি, নট ভলান্টারি, বাট ইট ইজ হাইলি রেকমেন্ডেড, মানে নট ভলান্টারি কথাটা ভালো করে উল্লেখ করা থাকতো আরটিআই এ। কিন্তু এবারে আরটিআই এর ভাষাগুলো বদলে যাচ্ছে। কেন বদলে যাচ্ছে? ওই যে প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে, অর্থাৎ স্ট্রেট কাট আনসার ওরা দিতে চাইছে না। তো কিরকম আনসার দিচ্ছে না দিচ্ছে এই বিষয়টা আপনাদের পড়ে না হয়, ওটা অনুষ্ঠানের দিনই আপনাদের পড়ে শোনাব, এবং তখন বুঝতে পারবেন যে ওই ডকুমেন্ট এবং ভদ্রলোক, আরো একটুখানি মজা করে বললে ভদ্রলোক আর কি, যাই হোক। তো ভদ্রলোকই বলি আমি এখন, একটা অবিচ্ছেদ্য যোগাযোগ, মানে তারা সবকিছুতেই আমাদের অভ্যেস হয়ে গেছে, আমরা লিঙ্ক চাই অথবা বিপদে আপদে পড়লে ডকুমেন্ট চাই, তাই তো? তো এটা যদি আপনি না পান আগামীতে, প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে, আরটিআই এর ল্যাঙ্গুয়েজটা বদলে দিচ্ছে ওরা, তাই তো? তাহলে আপনি কি ডকুমেন্টের ওপর ভিত্তি করে লড়বেন? পারবেন? তখন ডকুমেন্টও দেখা গেল ধোঁয়াশা, হাওয়া, যা দুরকম মানেই হতে পারে। তখন আপনারা যাদেরকে ভ্যাকসিন গুঁজতে আসছে, স্বাস্থ্যকর মানে কর্মী বা হসপিটালে যেখানে আপনার সন্তান ভূমিষ্ঠ হবে সেইখানে, তো এইরকম ধোঁয়াশা যদি থাকে আরটিআই বা ডকুমেন্টে, তখন আপনি কি করবেন? দ্যাট ক্যান বি ইন্টারপ্রিটেড either ওয়ে। কি করবেন? অ্যাম্বিগিউয়াস এরকম হলে তাহলে তখন একটাই অপশন থাকে, চোখে চোখ রেখে বলা যে না, আমি নেব না, আপনারা যা পারেন আপনারা করে নিন। এই যে কনফিডেন্সটা, এই সাহসটা, এবং সেক্ষেত্রে যদি আপনি একা লড়তে না পারেন, কথা বলতে, অনেকেই তো কথা বলতে না মানে ঠিকঠাক করে অফিসিয়ালি কিভাবে কথা বলতে হয়, কিভাবে লিখতে হয়, পাল্টা লিখতে হয়, সেই ল্যাঙ্গুয়েজটাও অনেকে জানেন না, স্বাভাবিক। মারপ্যাচের ব্যাপারগুলো থাকে তো, বা কথা বলার ক্ষেত্রেও কিভাবে কথা বলতে হয়। কারণ এরকমের পরিস্থিতি আমাদের সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ মানুষ, তারা কল্পনাও করেননি যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে তাদের যেতে হবে। করোনা না এলে তারা কল্পনাই করতে পারতেন না। তাহলে সেই ক্ষেত্রে যখন আপনি ডকুমেন্ট ছাড়াই আপনাকে লড়তে হবে, এটাই পরিস্থিতি দাঁড়াচ্ছে, সেদিকেই দিক নির্দেশ করা হচ্ছে।
সেক্ষেত্রে আপনি যদি একা না পারেন সামলাতে বা কথা বলতে, সেক্ষেত্রে আমাদের মতো লোকজনকে, বিশেষ করে আমি আমার ক্ষেত্রে যেহেতু অনুষ্ঠানটা আমি উদ্যোগ নিয়েছি তাই আমার কথাই বলছি, লোকজনকে দরকার পড়বে যারা এটাকে হ্যান্ডেল করতে পারবে, ফেস করতে পারবে, আপনার হয়ে কথা বলতে পারবে। এরকম কাজ আমি বহুদিন ধরে করে আসছি, আপনারা জানেন, আগামীতেও করতে থাকবো যতদিন এই নশ্বর শরীরটি চলে ফিরে বেড়াতে পারবে, কথা বলতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা পরিষ্কার করে বলি আপনাদের, কারণ এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে এরকম পরিস্থিতি যখন আগামীতে ঘটবে, আপনি কোনো কিছু এড়াতে চাইছেন যেটা বিপদ বলে মনে করছেন, কিন্তু আপনাকে জোর করা হচ্ছে, আপনার সন্তানকে জোর করা হচ্ছে, আপনার প্রিয়জনকে জোর করা হচ্ছে, তো আপনি একা লড়তে পারছেন না, বা মনে হচ্ছে আপনি কনফিডেন্স ল্যাক করছেন, ইউ ডোন্ট নো হাউ টু ম্যানেজ দিস অ্যাগ্রেসিভ পিপল, তখন আপনার কাউকে দরকার হতে পারে। ধরুন আমাকে যদি দরকার হয়, আপনার আশপাশে যদি কেউ থাকে তাকে পেয়ে গেলেন, তো সেটা বেস্ট অপশন। এই কারণেই তো মিলন আড্ডা। সেক্ষেত্রে তার সঙ্গে আপনি কথা বললেন, এই যোগাযোগটা হয়ে গেল যে কি করা যায়, এসো আমরা সামলাই, আমি একা পাচ্ছি না, প্লিজ তুমিও একটু আমাকে হেল্প করো, বা আপনিও হেল্প করুন। এটা হয়ে গেল, যোগাযোগ পেয়ে গেলেন। কোন জেলায় এটা আমরা সেখানে জানিয়ে দেব, আপনার একটা সই করা হবে এবং সেখান থেকে তথ্য আপনারা জানাবেন যে কোথা থেকে আসছেন, নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জেলা, যাতে করে আপনাদের পাশে আমরা থাকতে পারি, আমি থাকতে পারি, এবং সেখান থেকেই আপনাদের উপস্থিতি প্রমাণ হয়ে যাবে যে আপনারা এসেছেন। তো এটা বইমেলার ক্ষেত্রেও তাই। এখানে আমি বইমেলাতে যারা আসেন প্রত্যেককে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা নিয়ে নিই, আমি নিয়ে নিই, এবং সহযোদ্ধাদের মধ্যেও আমরা ভাগ করে দিই যখন প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে যদি আপনি অচেনা হন, একেবারেই অচেনা হন, দেখা গেল আপনি কন্ট্যাক্টসে নেই, মানে কন্ট্যাক্টস মানে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টসের কথা বলছি, কিন্তু ফেসবুক মেসেঞ্জারের কথা বলছি না, সেখানে হাজার হাজার লোকজন, চিনিই না বেশিরভাগকে, আমি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টের কথা বলছি। তো সেখানে আপনি নেই দেখা গেল, বা আপনার সঙ্গে আমার শুধু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নয়, মুখোমুখি আলাপই নেই, হয়তো দেখা গেল দূর থেকে মাঝে মাঝে হাই হ্যালো করেছেন, সেখানে আপনার মুখটি পর্যন্ত নেই, ডিপিটা ফাঁকা। এইরকম অবস্থাতে আমি কিন্তু আমার এটা বলছি, বাকিদের কথা জানি না, আমি কিন্তু এই ধরনের রিস্কি, অবশ্যই এটা রিস্কি, কারণ এটা তো জানেন রিস্ক কেন, আমি রিস্ক নিতে ভয় পাই না, বহু রিস্ক নিয়েছি এবং রিস্কের মধ্যেই বেঁচে আছি, সেটা আপনারা জানেন। কিন্তু দেখা গেল আমি আপনার হয়ে কথা বললাম, চেষ্টা করলাম, দেখা গেল তারপরে আপনার কোনো প্রিয়জন, আমি কি জানতাম না, আপনার স্ত্রী হতে পারে বা স্বামী হতে পারে, তিনি আপনার মতের বিরুদ্ধে, মানে সেক্ষেত্রে একটা পরিস্থিতি তৈরি হলো, সেক্ষেত্রে কি হয়ে গেল, আমি পড়ে গেলাম একটা অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, সেটা একদমই বাঞ্ছনীয় নয়। যখনই এরকম ঘটেছে বলেই বলছি, তো আপনি অচেনা হলে, এটা আমার পক্ষে তো জানা সম্ভব নয়, চেনা হলে অন্তত প্রশ্ন করে জানতে পারবো কি ব্যাপার, আপনার স্বামী বা আপনার স্ত্রী কি এ ব্যাপারে একই রকম ভাবছেন, আপনার সন্তানের ব্যাপারে, বা সন্তান হলে, তাহলে একটা জানা থাকে। কিন্তু আপনাকে চিনি না জানি না হঠাৎ করে একটা মেসেজ করলেন এবং আপনি শুধু মানে এরকম ক্ষেত্রে কিন্তু আমার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। আমার জায়গায় হলে আপনারাও বুঝতে পারবেন। আর ডকুমেন্টের যুগ তো শেষ হয়ে গেল, ডকুমেন্টের যুগ কিন্তু শেষ, এবার চোখে চোখ দিয়ে না বলার যুগ শুরু হয়ে গেল। আমি আগেই এমন আশঙ্কা জানিয়েছিলাম। অনুষ্ঠানের দিন আরো বিস্তারিত বলবো, আরটিআইটা ভালো করে পড়ে টরে শোনাবো, আজকে শোনাচ্ছি না, থাক না, কিছু অনুষ্ঠানের জন্য বাকি থাক। আর কি সাম্প্রতিক আরটিআই। আর আরেকটা কারণ, আপনাকে যদি আমি না চিনি
ব্যক্তিগতভাবে না চিনি, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে চেনার কথাই বলছি। এই কারণেই আমি বইমেলায় থাকি, এই মিলন আড্ডার উদ্যোগ নিয়েছি। সেক্ষেত্রে আপনি কোন পক্ষের লোকজন আমাকে অপ্রস্তুত করতে চাইছেন কি না, বহু ফেক লোকজন ঢুকে গেছে এবং আমাকে বিভিন্ন রকমের আমাকে পছন্দ করার লোকজন যেমন আছেন, অপছন্দ করার লোকজনও তো কম নেই, সেটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি তো আপনাকে বিশ্বাসই করতে চাইবো না প্রথমে, স্বাভাবিক, কারণ অভিজ্ঞতা আছে আমার কিছু কিছু এ ব্যাপারেও। তাই যাদের কাছে এই ভিডিওটা আমি আগেও বলেছি, এই ব্যাপারটা ফেসবুকেও বলেছি, তাই এতবার ধরে অনুষ্ঠানের প্রচার বলছি, যাতে করে কেউ পরে না বলতে পারেন, স্যার আমি তো জানতাম না আপনার অনুষ্ঠান আছে, অথচ ফেসবুকে আছেন, তো আছেন, এরকম আছেন, জানতেনই না। বইমেলার সময় একই প্রচার অভিযান চালাবো, যাতে করে তারপরেই তো নির্বাচন, বইমেলার পরেই নির্বাচন। বইমেলার তারিখ ডিক্লেয়ার হয়ে গেছে, আপনারা জানেন, মোস্ট প্রবাবলি 22শে জানুয়ারি থেকে 2026। তারপরেই তো দেখতে দেখতে নির্বাচন হবে, এবং নির্বাচনের পরেই ডেঙ্গুর গল্প শুরু হয়ে যাবে। মানে ডেঙ্গুর গল্প চলছে, দীর্ঘদিন ধরেই চলছে, প্যানিকবাজিটা বাড়বে। তখন কিন্তু তারপরে ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়ে যাবে, বাচ্চাদের দিয়ে শুরু করবে, স্কুল দিয়ে শুরু করবে মূলত। তারপরে আস্তে আস্তে ওটাও দেখবেন, যেটাকে বলে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে ঢুকে যাবে, একদম নিশ্চিত লিখে নিন, যেমন MR ভ্যাকসিন ঢুকে গেছে, ঠিক আছে, ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে ঢুকে যাবে ওটা। আগে সেভাবেই এটা দেওয়া হবে আর কি। তো তখন কিন্তু এই ধরনের ক্ষেত্রে এমনি ভিডিও করলাম, আপনি শুনলেন, কমেন্টে উত্তর দিলাম বা বললাম, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগতভাবে যেটাকে বলে ইন্টারভিন করা, নিজেকে ইনভলভ করার ক্ষেত্রে আমি কিন্তু এগোবো না, সম্ভব নয়। কারণটা আমরা আপনাকে বললাম, ওই জন্যই বললাম, যুদ্ধ হোক অথবা প্রেম, চোখে চোখ রেখে করতে হয়। তো প্রেম মানে তো ব্যাপক অর্থে, তো এই যে আমরা ভাবছি, চিন্তন, এটাই তো একটা প্রেম, তাই তো? এবং আপনিও ভাবছেন আমার মতো, এই যে একটা সংযোগ, এটাই তো একটা প্রেম। সেটা চোখে চোখ রেখে করতে হয়। চোখে চোখ রেখে আসুন, আমরা একে অপরের সঙ্গে ভাবনা বিনিময় করি, ব্যাপক অর্থে প্রেম বিনিময় করি, যাতে করে যুদ্ধটাও আমরা চোখে চোখ রেখে করতে পারি যখন যুদ্ধের দরকার হবে। আপাতত শব্দ দিয়ে হোক, ভাবনা দিয়ে হোক, অস্ত্র হাতে যুদ্ধ এখনো দরকার নেই এই মুহূর্তে। বড্ড লোকেরা তো অস্ত্রকে আবার খুব ভয় পায়, আমরা সবাই ভয় পাই, ব্যতিক্রম অবশ্যই আছে, সেটা আলাদা কথা। সেই পর্যায়ে কি যেতে হবে? হ্যাঁ, এখন একটু দেরি আছে, একদিন সেই পর্যায়েও যেতে হবে। তো যাই হোক, আমি এত আগে থেকে বললে এমনিতেই লোকজন ভয় টয় পান, অনেকে বলেন প্যানিক ছড়াচ্ছেন, তো তাই ওই বিষয়ে আমি আলোচনা এখন করছি না। তাই এই মিলন আড্ডায় বলুন, আসুন, সবাই স্বাগত। এছাড়াও আমার বহু সহযোদ্ধা আছেন যারা নিজেই ট্যাকেল করতে পারেন, এগুলো করেছেন, তারাও আসবেন, কারণ ওই যে মনস্তাত্ত্বিক কারণে আসবেন। অনেকে যারা বই পড়তে ভালোবাসেন, পাশে থাকেন, তারাও আসবেন, সব রকমের মানুষই আসবেন, এটা ওপেন টু অল। তাহলে গেল এই বিষয়টি। এবারে আসছি ডেঙ্গুর ক্ষেত্রে। এটার কিন্তু লিঙ্ক চাইবেন না। স্কুল বন্ধ করার একটা উদ্যোগ নেওয়া হতে পারে, সরকারি স্কুল বিশেষ করে, কারণ নোংরা টোংরা থাকে তো। প্রাইভেট স্কুলের মতো ঝাঁ ঝকঝকে স্যানিটাইজার, তারপর রুম ফ্রেশনার, এসব তো থাকে না। তাই নোংরার নাম করে, নোংরাতেই তো সব না, ওরা তো নোংরা মানেই আর কি। সরকারি স্কুলে তো সেইভাবে মেনটেনেন্স করা সম্ভব হয় না, এমনিতেই
কন্টিনজেন্সি যে গ্র্যান্ট সেগুলোই দিচ্ছে না, আটকে দিচ্ছে, কম কম করে দিচ্ছে, সেটা আপনারা জানেন। এই মতাবস্থায় ডেঙ্গু যখন প্যানিকবাজিটা চড়বে এবং ভ্যাকসিনটাও তো তৈরি হচ্ছে, আপনারা মানে তৈরি হয়েই আছে ধরে রাখুন আর কি, আসবে, তখন তো প্যানিকবাজি করতে হবে এবং স্কুলে স্কুলে দিতে হবে, বহু আগেই বলেছি। তো সেই সুযোগে প্যানিক তৈরি করার জন্য ওরা বন্ধ টন্ধ তো কিছু করবেই, কিন্তু এবারে তো লকডাউন করতে পারবে না, কার্পেট লকডাউন করোনার মতো আর করতে পারবে না, সেটা সেদিকে ওরা যাবে না। তাহলে কি করবে? ডেঙ্গুকে শিখণ্ডী করে ওরা বিভিন্ন রকমের, ধরুন স্ট্রিট স্টলগুলো, চায়ের দোকান, ভাঁড়ের জলে ডেঙ্গু, খাটাল তো ইতিমধ্যেই বন্ধ করে ফেলেছে, অর্ধেকেরও বেশি হাওড়াতেও খাটাল পাটাল বন্ধ করেছে। স্ট্রিট ফুড থেকে শুরু করে বস্তি টস্তি যে বিভিন্ন রকমের যেগুলো রয়েছে আনহাইজিনিক বলে, সেগুলোকে বিরুদ্ধে ব্যবস্থা নেবে, বন্ধ করে দেবে, আইন কানুন আনবে, বিধি আনবে, ডেঙ্গু বিধি আনবে, এসব আনবে। এবং স্কুলটা একটা বড় টার্গেট, কারণ ডেঙ্গুর নাম করে যদি আরো স্কুল বন্ধ করে দেওয়া যায়, বেশি দিন বন্ধ রাখা যায়, এক মাঘে তো শীত যায় না, তাহলে বেসরকারি স্কুলের রমরমা যতটা বাড়ানো যায় তত ভালো। আর সরকারি স্কুল টিকে থাকলে, সরকারি হাসপাতাল ঠিকঠাক টিকে থাকলে, ঠিকঠাক অপারেট করলে, যেমন বেসরকারি নার্সিংহোমের ব্যবসাটা ভালো হয় না, মুনাফাটা ভালো হয় না, তেমন করেই সরকারি স্কুলও যদি ঠিকঠাক করে কাজ করে, ঠিকঠাক শিক্ষক নেওয়া হয়, ঠিকঠাক শিক্ষকরা ঠিকঠাক পড়াতে পারেন, ঠিকঠাক স্কুলে যান, তাহলে বেসরকারি স্কুলের রমরমা হওয়ার প্রশ্ন থাকে না। তো ন্যাচারালি ওরা একটাকে দুর্বল করার পলিসি নিয়েছে, সেটা সরকারি ক্ষেত্র। তো সেই পলিসির, নিউ ওয়ার্ল্ড অর্ডারের পলিসির অঙ্গ হিসেবেই ওরা স্কুলগুলোকে আবার টার্গেট করবে। নোংরা জলে ডেঙ্গুর মশা জন্মাচ্ছে, স্কুলে তো মাঠ ফাট আছে, মাঠে একটু জল জমতেই পারে, তাতেও ওরা প্যানিকবাজি করবে। বর্ষাকালে আসছে, ইলেকশনের পরপরই তো বৃষ্টি টিষ্টিগুলো শুরু হয়ে যাবে, তাই নয় কি? বর্ষাকাল তো আসবেই, আর সেই সময় ডেঙ্গুর প্যানিকবাজি দেখবেন। এখন শীতকাল তো, এখন তো তবু এখনো বলছে ডেঙ্গু নাকি হচ্ছে, আমি সেদিন দেখলাম খবরে। শীতকালেও ডেঙ্গুর প্রকোপ, মানে কি অবস্থা! যাই হোক, তো বর্ষাকালে কি হবে বুঝতেই পারছেন, মারাত্মক প্যানিকবাজি। আবার ভ্যাকসিন তো থাকলে তো সেটা বাড়বেই, মিডিয়ায় বহু দেখতে পাবেন, এসব আমি আগেই বলেছি। তো সেই ক্ষেত্রে ওরা স্কুলগুলোকে টার্গেট করবে। আমাকে লিঙ্ক চাইবেন না, এটা আমার কিন্তু নিজস্ব উপলব্ধি, যে সরকারি স্কুল মানেই এসব নোংরা টোংরা জল জমার ব্যাপার থাকে, হাইজিনিক ব্যাপারটা নেই। প্রাইভেট স্কুলে দারুণ হাইজিনিক ব্যাপার ট্যাপার থাকে। তো সরকারি স্কুলে ইতিমধ্যেই তো ওই সব জল ফল, ঠান্ডা জল টল খাওয়ানো শুরু হয়ে গেছে আর কি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ। তো ডেঙ্গুকে কেন্দ্র করে সেটাকে বাড়ানো হবে আরো, এবং তার জন্য বন্ধ করা হবে। আর একটা যুক্তি কি বলা হবে, স্কুলে মশা জন্মাচ্ছে, ঠিক আছে, সেটা না হয় মেনে নেওয়া গেল। মশা জন্মায়, মশা কোথায় জন্মায় না, সর্বত্রই জন্মায়। তো মানে আমাদের দেশের কথাই বলি বা তৃতীয় বিশ্বের কথা বলি, মশা নেই একমাত্র ইউরোপের কিছু অত্যন্ত ঠান্ডা অঞ্চল বা এইসব জায়গায়, তাদের সেগুলো বাদ দিলে ওই মশা সর্বত্রই আছে। তো পরিষ্কারই হোক আর নোংরাই হোক, কিন্তু কি করা যাবে বলুন। ডেঙ্গুর মশা তো আবার পরিষ্কার জলেই জন্মায়, সমস্যা এখানে, পরিষ্কার হলেও বিপদ। তো আর কি, ওই যে ওই মশা, আরো কারণ আছে। ধরুন কোনো চারদিকে ডেঙ্গু, এবার কোনো শিশু তার মধ্যে ডেঙ্গু হয়েছে, সে জানেই না, ওই যে অ্যাসিম্পটোমেটিক ডেঙ্গু, জানেন তো, ডেঙ্গুটাও চালু হয়ে গেছে। ডেঙ্গু মানে এটা ওরা বলবে, হ্যাঁ, ওরা ইতিমধ্যেই বলে দিয়েছে, তথ্য বলছেন 90% ক্ষেত্রে বা এরকম কাছাকাছি ক্ষেত্রে ডেঙ্গু অ্যাসিম্পটোমেটিক, মানে উপসর্গহীন ডেঙ্গু, বোঝাই যায় না। তাহলে এবার আপনার বাচ্চার কোনো ডেঙ্গু হয়েছে, সে জানেই না, আপনিও জানেন না, সেবার সে স্কুলে গেল, এবার তাকে মশা কামড়ালো। ভাবুন ওরা কতটা ভেবেছে, আপনার আমার স্বাস্থ্যের কথা ভেবে কত ভাবে, ওরা কামড়ালো। এবার সেই মশাটা অন্য ছেলেকে যদি কামড়ায়, পড়ুয়াকে, পাশেই তো বসে আছে না, আদান প্রদান চলছে, মানে ভাইরাসের আদান প্রদান, এডিস ইজিপ্টি আদান প্রদান করছে। ফুলের ক্ষেত্রে পরাগ মিলন হয়, এটাকে কি বলবেন, ভাই মিলন, মানে ভাইরাসকে সংক্ষেপে ভাই যদি বলেন তো ভাই মিলন হচ্ছে আর কি। তো
কি হবে? এবার প্রশ্ন করুন, যাকে কামড়ালো সে অ্যাসিমটোমেটিক, সে তো যদি অসুস্থ হতো সে তো স্কুলে যেত না, তাই না? সে তো স্কুলে যেত না, কিন্তু উপসর্গ নেই, তাই তো, তাই গেছে। এবার তাকে কামড়ে মশাটা যদি আরো একজনকে কামড়ায়, তাহলে ওদের বিজ্ঞান কি বলবে? হ্যাঁ অবশ্যই সেই ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, সেটা সেই মশার মাধ্যমে আরেকজনের মধ্যে ঢুকে গেল। এবার তার কি রকম ডেঙ্গু হবে? যেমনই হোক হবে তো। অ্যাসিমটোমেটিক হলে না, সিমটোমেটিক হলে কি সমস্যা? অ্যাসিমটোমেটিক হলে তো কোনো সমস্যাই নেই, বোঝাই যাবে না যখন যে রোগের সিমটমই নেই, তো হোক না, হোক, তাতে কি সমস্যা? করোনাও অ্যাসিমটোমেটিক ছিল, জানেন তো, অনেক বোঝাই যায়নি, কিন্তু টেস্ট করলে ধরা পড়তো। তো এই ডেঙ্গুর ক্ষেত্রে ওরা তাই করবে, টেস্ট করবে, ডেঙ্গু আপনি সুস্থ, আপনার সন্তান সুস্থ, কোনো প্রবলেম নেই, কিন্তু ওই টেস্টে যেহেতু বলেছে পজিটিভ, ব্যাস হয়ে গেল পজিটিভ। এবার কোনো স্কুলে যদি কোনো বাচ্চা কাচ্চার একজনও যদি বাচ্চা পাওয়া যায় ডেঙ্গু পজিটিভ, ব্যাস স্কুল বন্ধ করে দেবে। কেন? ওই যে পাওয়া গেছে তো আপনার স্কুলে একটা দুটো বাচ্চা, তাহলে তাকে যদি সে যদি এখন স্কুলে আসে অ্যাসিমটোমেটিক, হয় তার স্কুলে আসা বন্ধ করুন, কিংবা দেখা গেল হ্যাঁ এমনও তো বাচ্চা আছে টেস্ট তো করাচ্ছে না, এমন দেখা গেল তো অ্যাসিমটোমেটিক ডেঙ্গু, তার মানে তারা ছড়াচ্ছে, তাদেরকে কামড়ে মশা অন্যকে কামড়াচ্ছে, তার চেয়ে স্কুল বন্ধ রাখাই ভালো। কজনকে টেস্ট করাবেন? সমস্যা না। বাচ্চা কাচ্চাদের স্বাস্থ্য প্রাণ আগে না শিক্ষা আগে? খেলাটা ওই রকম হবে বলে আমার মনে হচ্ছে। এইরকম আমি আপনাদের হিন্টস দিয়ে রাখলাম, যে অনেকে ভাবছিলেন যে করোনা না হয় ভাইরাস, ওটার কারণে স্কুল বন্ধ হতে পারে, ঠিক আছে মানলাম। ডেঙ্গুর বেলায় কি করে বন্ধ করবে? ওটা তো বাতাসে ছড়িয়ে ছড়িয়ে অ্যারোসোল, যেমন করোনার বেলায় বলা হতো, হ্যাঁ সেটা হাঁচলে কাশলে সমস্যা, তাই দো ফুটকিতে দৌড়ি, তাই না? কিন্তু ডেঙ্গুর বেলায় তো হাঁচলে কাশলে ডেঙ্গু ছড়াবে এমন তো বলা হচ্ছে না, আমাদের বিজ্ঞান তা বলছে না। এটা কি বলছে? এটা ভেক্টর বর্ন ডিজিজ, ভেক্টরটাকে যে বহন করে, এক্ষেত্রে কে বহন করছে? মশা। ম্যালেরিয়াও তাই। তো ম্যালেরিয়ার এখন গল্পটা কম টম হবে, কারণ ম্যালেরিয়ার ভ্যাকসিনটা এখন আপাতত আফ্রিকাতে দেওয়া হচ্ছে। তো আমার যেটা এখানে ম্যালেরিয়ার গল্পটাও আসবে, আগে ডেঙ্গুটা মিটে যাক, একসঙ্গে দুখানে ভ্যাকসিন দিলে দেওয়ার লোকজন ভাববে কি রে ভাই এসব কি হচ্ছে, তখন ভদ্রলোকদেরও সন্দেহ হবে, তাহলে কি ব্যাপার একসাথে ডেঙ্গু ম্যালেরিয়া দুটোই দিচ্ছে কেন, সমস্যা। তাই আগে ডেঙ্গুটা হয়ে যাক, এই কারণেই একই রকমভাবে ভেক্টর বর্ন ডিজিজ এখন ওরা প্যানিকবাজি তৈরি করেছে। আর এমনিতেই তো করোনা ভ্যাকসিন গুঁজে নেওয়ার ফলে কেউ দুটো কেউ তিনটে ইমিউন সিস্টেম তলানিতে, তাই ছোটোখাটো ইনফেকশন মানুষ আগে যেগুলো সর্দি কাশি কোল্ড ভাইরাস যেগুলো যাই হোক না কেন, যেগুলো ফ্লু ভাইরাস যেগুলো সহজেই মানুষ মোকাবিলা করতে পারত, এখন সেটা পারছে না। তো এখন শেষ মানে জ্বর টর যে কোনো এসব ক্ষেত্রে হলেই এখন ডেঙ্গুর খাতায় ঢুকে যাবে, মিলিয়ে নেবেন আগামীতে, এসব ওরা ছক করে রেখেছে। তাই মানসিক প্রস্তুতি রাখুন, এবং ওই যে ডেঙ্গু ভ্যাকসিনটা যখন আপনাদের দিতে আসবে, সামনের বছর থেকেই তো দেওয়া শুরু করার কথা, তেমনটাই ওদের টার্গেট আছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে ঠেকাবেন? তখন এবারে কিন্তু অনেক টাফ এবং অনেক কঠোর লড়াই হবে। মানে ওরা আগে তো জানে করোনা মানুষ নেবে না, এখন কোনো ভ্যাকসিনের প্রতি মানুষের একটা এমনিতেই অনীহা তৈরি হয়ে গেছে। আমরা কাজ করছি চারদিকে, মিডিয়াতেও খবর এসেছে, হ্যাঁ, তাছাড়া পর্যবেক্ষণ মানুষ নিজেরাও বুঝতে পারছে যে ভ্যাকসিনটা নিয়ে আমার কেমন যেন হলো, আপনজন অনেকে চলে গেল, দাদা দুয়ে দুয়ে চার সবাই না করতে পারলেও একটা উল্লেখযোগ্য অংশ করতে পারছেন, তাই সহজ হবে না। তাই ওরা কিন্তু ওই যে এসআইআরটা করে নিল, ডিজিটাল আইডি, ভয় দেখাবে, ভোট থেকে নাম কাটা যাবে, হ্যাঁ বাংলাদেশে পাঠিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, এটা এখন শুরু হবে, যেটা আগে ছিল না। ভোটার এসআইআরটা হয়ে গেল না, হচ্ছে না, তো ডিজিটাল আইডিটা দিয়ে ওরা ভয় দেখাবে। তখন আপনি কি করবেন? আপনার কাছে ডকুমেন্টও নেই, এই যে ধোঁয়া 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 ডকুমেন্ট আসছে, কি করবেন? তখন লড়াই করতে হবে, আর লড়াইয়ে কাউকে পাশে চাই।
তাই এই কারণেই মিলন আড্ডা আমার উদ্যোগ। নিজের জেলায় কে আছে খুঁজে নিতে হবে আপনাদের, একে অপরের সঙ্গে যোগসূত্র বাড়াতে হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবারে আসছি শেষ অংশে। শেষ অংশে ওই যে একটা নোটিশ এসেছে, পাবলিক নোটিশ, এসএসসি জারি করেছে। নোটিশটা একটু আগে পড়ে নিই, পড়ে শোনাই আপনাদের। মানে যারা পরীক্ষাটা দিয়েছেন, মানে এই এসএসসি পরীক্ষাটা দিয়েছেন, তাদের জন্যই এটা অপেক্ষায় আছেন, বা যারা এসএসসি দিতে চাইছেন, আগামীতে পড়াশোনা করছেন, মানে ব্রডলি বলতে গেলে যারা স্কুল শিক্ষকের চাকরির স্বপ্ন দেখছেন, এখনো দেখছেন, তাদের জন্য। এবং যারা এই আর্থসামাজিক ব্যাপারটা, নিউ ওয়ার্ল্ড অর্ডার আমরা সবাই বুঝতে চাই, যেভাবে সরকারি চাকরিকে বিভিন্ন কায়দায় কৌশলে নিয়োগ পিছিয়ে দেওয়া হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে আদালতের রায়টা গতকাল যেটা এসেছে, 32,000 চাকরি বহাল, সেটা নিয়ে আমি কারণটা ইতিমধ্যেই বলেছি আগের ভিডিওতে, এবং আজকেও ফেসবুক এবং কালকেও ফেসবুকে আরও বিভিন্ন কারণ নিয়ে এক ঝলকে সংক্ষেপে লিখেছে, যেটার কারণ ওটাই মূলত শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য ওই রায় দেওয়া হয়নি। শিক্ষা ব্যবস্থার জন্য ওরা কত ভাবে সেটা আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি। যেমন এইটাতে দেখুন, এসএসসি নোটিশটা কবে, পাবলিক নোটিশ, এটা যেখানে বলা হচ্ছে যে নোটিশ নাম্বার আমি অলরেডি পোস্ট করেছি, এটা ডেট হচ্ছে 4/12/2025 নোটিশটা, যেটা ডেটেড আছে। প্রথমে ওই যে অর্ডার যেটা সেটা উল্লেখ আছে, অনারেবল হাই ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার ডেটেড 03/12/2025 অফ দ্য অনারেবল হাই কোর্ট। তারপরে মামলার নামটা উল্লেখ করে টোরে বলেছে। এবার মূল বিষয়টা আসি, এটা কি, দিস ইজ টু নোটিফাই for information of all participating candidates in the second SLST 2025 that the fate of this recruitment process shall abide by the result of the writ petitions, and no participating candidates can claim any right or equity if the result in the selection process is declared prior to passing a final judgment in the writ petitions. কি দাঁড়ালো? ওদের দ্বারা জানানো হচ্ছে এই যে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন এসএলএসটি 2025, তাদেরকে জানানো হচ্ছে যে এ বিষয়ে মামলা চলছে আদালতে, রিট পিটিশন দায়ের হয়েছে, মামলা চলছে। ওই যে আপনারা জানেন 10 নম্বরের মামলা, আরো অনেক মামলা টামলা চলছে। যদি এরকম হয় যে মামলার নিষ্পত্তি হওয়ার আগেই নিয়োগ প্রক্রিয়া হয়ে গেল, এবং মানে যেভাবে হচ্ছে, এবং রেজাল্টও বেরিয়ে গেল, মানে চাকরির কি কারা যোগ্য বলে বিবেচিত হলেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন বা স্কুলে যোগদান করতে পারবেন, এরকম তালিকাও তৈরি হয়ে গেল, চূড়ান্ত তালিকা তৈরি হয়ে গেল। কিন্তু দেখা গেল যে সেই তালিকার পরেই আদালতের রায় এলো। কি রায় এলো? ওই যে দেখা গেল নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল। জানেন এরকম মামলা হয়েছে, মানে ওই যে আলাদা আলাদা করে পরীক্ষা নিতে হবে, এভাবে পরীক্ষা নেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের বিচারপতি আবার জানিয়েছেন। এরকম বিভিন্ন রকমের মামলা টামলা চলছে। এবার 10 নম্বরের ব্যাপারটাও এসছে। সেই ক্ষেত্রে যদি 10 নম্বরটাকে আগে যোগ করেছে পরে যোগ করতে বলে, বা বাতিল করে দিতে বলে, বা বিভিন্ন রকমের ব্যাপার যদি বলে, তাহলে তো এই চূড়ান্ত তালিকার মানে ব্যাপারটাই তো বিপন্ন হয়ে যাবে, তাই না? কেউই থাকবে না, অস্তিত্বই থাকবে না।
তাই তারা এসএসসি জানিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট যারা পার্টিসিপেট করছেন নিয়োগ প্রক্রিয়ায় তারা কোনো ক্লেম করতে পারবেন না, দাবি করতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্টের দাবি করতে পারবেন না যে এই তো আমার চূড়ান্ত তালিকায় হয়ে গেল, তাহলে কেন আমার চাকরি হবে না এখন। তখন ওরা বলে দেবে ওই যে নোটিশটা দিয়েছিলাম আদালতের রায়টা পড়ে দেখুন, সেখানে কি বলছে, তাহলেই বুঝতে পারবেন যে কেন আপনাকে আর চাকরিটা হবে না, কেন এই প্যানেল বাতিল হলো, সেটা নিজেরাই বুঝতে পারবেন। তাই তো, মিটে গেল। তাহলে এই যে একটা নোটিশ, এতে করে আপনার কি মনে হলো? ব্যাপারটা ঝুলে গেল না? আমি কিন্তু কোনো হতাশাব্যঞ্জক কথা বলছি না, কি মিলে গেল এটাও কিন্তু একবারও আজকে বলিনি। বলেছি কি? বলিনি, বলবো না আজকে, কোনো দরকার নেই বলার। কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া, আজকে ক তারিখ? আজকে 4 তারিখ, তাই তো? ওটা আজকেরই একদম তাজা নোটিশ। আর 31 হতে কতদিন বাকি আছে? রোববারগুলো বাদ দিন, রোববারে তো আর কাজ হয় না সেভাবে, সরকারি ব্যাপার ট্যাপার যাই হোক। তবুও আমি রোববারে ধরে বললাম, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে তো। তাহলে আর 27 দিন আছে, 26-27 দিন আছে এই মাসের। তার মধ্যে নিয়োগ হবে 31শে ডিসেম্বরের মধ্যে, যেটা বলেছিল। আমি তখন বলেছিলাম হবে না। কি মিলে গেল বলছি না, আমি আবার বলছি নিয়োগ হলে খুব ভাগ্য ভালো, আমি চাই সবার নিয়োগ হোক, চাকরি পান। কিন্তু ওই যে এটাও বলি, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সবচেয়ে ভালোর জন্য আশা করুন, কিন্তু সবচেয়ে খারাপ কিছু হলে তার জন্য প্রস্তুত থাকুন। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে এই যে আপ্তবাক্যটি, প্রবাদ বাক্যই বলুন, আপ্তবাক্যই বলুন, যেটাই বলুন না কেন, কতটা গুরুত্বপূর্ণ কালে কালে আরো ভালো করে বুঝতে পারবেন। আর তাই এই নোটিশটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবারে আদালতের আদালত চলছে, আদালত চলতে থাকবে। এখন কতদিন চলবে সেটা তারাই ভালো করে জানেন। এইদিকে মাননীয়া বলবেন যে আমি তো নিয়োগ করতে চাই, কিন্তু এই যে আদালত, আপনারাই তো মামলা করছেন, চাকরি খেকোরা মামলা করছে। আমরা তো চাকরি দিতে চাই, এই যে দিলাম চাকরি, এই যে 32,000। কিন্তু এটার নেপথ্য কারণ যে আসলে কি, সেটা তো আমরা অনেকেই জানি না। গতকাল কিছু বলেছে, এবার কয়েকটা অংশ যোগ করে দিয়ে যারা স্কুল শিক্ষকের চাকরির চেষ্টা করছেন তাদের ভাবনার রসদ দিয়ে আজকের লাইভ শেষ করব। দেখুন খেয়াল করে, গতকালের রায়ে বিচারকরা বিভিন্ন রকম কথা বলেছেন। যেটা মূল সুর ছিল সেটা হলো যে এই কতজনের আমরা পেয়েছিলাম, তার জন্য তো পুরো সবাইকে দায়ী করা যায় না, আমাদের কাছে সেরকম কোনো প্রমাণ নেই, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল, প্রমাণ নেই, এসব বলেছেন। ভালো, অবশ্যই। পাশাপাশি কিন্তু এটা বলতে বলেননি যে এতজন শিক্ষক, তাদের পরিবার আছে, পরিজন আছে, এটা একটা বড় ড্যামেজ হবে, বড় ড্যামেজ। এটা ঠিক নয়, এটা মানবিকতার ব্যাপার, এটা হিউম্যানিটেরিয়ানের ব্যাপার। তাই তাহলে মানবিকতার ব্যাপারটা এখানে রয়েছে, এটা তারা বলেছেন। তাহলে সেই একই মানবিকতার ব্যাপার 2016 বেলায় কেন কার্যকর হলো না? সেখানেও তো না হয় অযোগ্য তো চিহ্নিত করা গেছেই, তাহলে যোগ্যদেরও তো চিহ্নিত করা যায় হিসেব মতো করে, অযোগ্য বাদ দিলেই যোগ্য। তাহলে মানবিকতার কারণে তারা যেহেতু যোগ্যই, প্রমাণ পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে, অন্তত তাই বলছে, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, স্পেসিফিক্যালি পাওয়া যায়নি। তাহলে তাদের কেন মানবিকতার কারণে পুনর্বহাল করা হবে না? তাদের কেন আবার পরীক্ষায় বসতে হবে খিচুড়ি নোটিফিকেশনে, যার কারণে এইসব ঝামেলা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া ঝুলে গেছে?
ইতিমধ্যে এই নোটিশের ফলে। তাহলে মানবিকতাটা কি প্যারামিটার হলো আদালতের? হলো না। এবার আপনারা বলতে পারেন যে না, ওটা ভিন্ন বেঞ্চ, এটা ভিন্ন বেঞ্চ, এটা ভিন্ন ব্যক্তি বিচারক, ওটা ভিন্ন বিচারক। তাই বেঞ্চ বেসিসে, বেঞ্চ ভেদে, সিঙ্গেল বেঞ্চ বলুন, ডিভিশন বেঞ্চ বলুন, যাই বলুন, ভেদে সওয়াল জবাব এর যারা করবেন উকিল, তাদের কোয়ালিটির এদিক ওদিক হতে পারে, পয়েন্টের এদিক ওদিক হতে পারে, এভিডেন্স বেসড ব্রিফ সবাই ক্যারি নাও করতে পারেন, সবার যোগ্যতা সমান নেই নয়, বিভিন্ন রকমের কারণে ডিফারেন্স আসতে পারে। কিন্তু মানবিকতার কি কোনো আলাদা রকম মানে ব্রিফ হয়? ওটা কি আলাদা করে মানে মানবিকতাটার ফিল করানোর জন্য কি কোনো ডকুমেন্ট দিতে হয়? আমার জানা নেই। ওটা তো একটা ইউনিভার্সাল কনসেপ্ট, যেটার জন্য দারুণ শক্তিশালী উকিল লাগবে, দারুণ দুর্দান্তভাবে ব্রিফ ক্যারি করতে হবে, এরকমভাবে কোনো কিছু হয় না। এটা তো একটা ফিলিংস, হিউম্যানিটেরিয়ান। তো সেই ক্ষেত্রে এরাও তো অনেক দিন চাকরি করেছে। ওরা যদি নাকি 9 বছর চাকরি করেছে, যাই হোক, কত বছর চাকরি করার পরে এটা করা যায় না, তারা সেটেল। তাহলে এই ক্ষেত্রেও তো 2016 যারা বাতিল হয়েছেন তারাও তো চাকরি করেছেন, তাই তো? একই রকম সময় ধরেই চাকরি করেছেন। তাহলে তাদের বেলায় কেন মানবিকতাটা উঁকি মারল না? নাকি কি কিছু বোঝা যাচ্ছে? কেমন যেন সব গুলিয়ে টুলিয়ে যাচ্ছে না, হচপচ হয়ে যাচ্ছে না? নাকি ইলেকশন কমিশন যেটা সাম্প্রতিক সেপ্টেম্বর মাস এরকম সেপ্টেম্বর অক্টোবরেই জানিয়েছিল যে রাজ্য সরকার যে হিসেব দিয়েছে ভোটের কর্মচারী তো লাগে, তাতে করে দেখা যাচ্ছে 40,000 কর্মচারী কম আছে, শর্টেজ। আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, দরকার হলে আরেকবার দিতে পারি। শর্টেজ, তো এই যে হিসেবটা 40,000 কম কর্মচারী শর্টেজ আছে, তার মধ্যে কি 32,000-এর নাম ছিল? কারণ তারা তো স্টে অর্ডারে চলছিল। ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে মামলা চললে যারা এখনো ক্লিন হয়ে বেরোতে পারেননি, সমস্যা আছে, তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো যাবে না। নির্বাচন কমিশন বলিয়ে দিয়েছিল এসআইআর এর সময়, বিএলও নির্বাচনের সময়। তো সেই কারণেই কি ঠিক দেখুন কাছাকাছি ওইদিকে 40,000 শর্টেজ ছিল, তো ওইদিকে 32,000টাকে ইলেকশনের জন্য তো জরুরি বলেই কি রায়টা দেওয়া হলো? আমার মতে প্রশ্ন। আমি ঠিক কথা বলছি আমি বলছি না, মানে ভাবনার জন্য বলছি। সেটা মিটেই গেল, ওদিক থেকে তো 40,000-এর শর্টেজটা হয়েই গেল প্রায়। তাহলে আর ঝামেলা করে ওইদিকে আবার নতুন করে আবার নতুন নিয়োগের বা আবার এই যে প্যানেল যোগ্য অযোগ্য এদের নিয়ে চলুক, আবার এদের থেকে নিয়োগ করে কি হবে? এখন তো দরকার নেই, পরে দেখা যাবে কি হচ্ছে পরিস্থিতি, তাই না? আরো কারণ আছে। আরো কারণ কি, ধরুন এই যে বিচারক ব্যবস্থার উপরে একটা ভয়ঙ্কর রকমের মানসিকতা তৈরি হচ্ছিল চাকরি প্রার্থীদের, এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম বিচারকদের প্রতি ঘৃণা, বিদ্বেষ, অনেক মানমুখী মন্তব্য দেখেছিলাম। যদিও সেগুলো ফেক প্রোফাইল থেকে ছিল, তবুও এসব মন্তব্য কি কর্তৃপক্ষের নজর এড়িয়েছে? মনে হয় না। সবার নজরই তো এখন সোশ্যাল মিডিয়ার উপরে। তো সেক্ষেত্রে বিচার ব্যবস্থার প্রতি যদি যুব সমাজের অবিশ্বাস জন্মায়, আস্থা চলে যায়, তারা তো ভয়ঙ্কর হতে পারে শাসকের প্রতি। তারা ভেঙে চুরে গুড়িয়ে দিতে পারে, কারণ বিচার ব্যবস্থার সামনে ঝুলিয়ে রেখেই, সামনে রেখেই কিন্তু সমস্ত নীতি ইত্যাদিকে প্রয়োগ করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়। কিন্তু সেই বিচার ব্যবস্থার বিচারকদের প্রতি যদি অনাস্থা তৈরি হয়, তারা দুর্নীতি করছেন বা তারা ঠিক কাজ করছেন না বলে একবার যুব সমাজের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু লাগাম টানা মুশকিল হবে। তাই বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য আরেকটি কারণ এটাও, এটা একটা কারণ, বিএলওর ব্যাপারটা বলেছি, এটাও একটা কারণ, এই রায়টির দরকার ছিল। যে না, এবার লোকে বলতে পারবে ওই তো দেখুন আদালত কি অমানবিক বলা যাবে? এই যে এটা মানবিকতার রায় দিল,
আদালত কি মিথ্যে করে সবাইকে অযোগ্য প্রমাণ করছে? ভুল। আদালত এভিডেন্সের উপরে কাজ করছে, আদালত নিরপেক্ষভাবে কাজ করছে। না, নিশ্চিন্ত থাকুন, আদালত আপনার পাশে আছে। এই যে বিচারকদের ভাবমূর্তি ফিরিয়ে আনা, যেটা ড্যামেজড হয়ে গিয়েছিল, ড্যামেজ কন্ট্রোল করা, ট্রাস্ট ইস্যুকে আবার ঠিকঠাক করা আর কি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাই আগামীতে যখন আবার আদালতকে কেন্দ্র করেই ছাঁটাই তো চলবে, এই যে আগামীতে টেট বাধ্যতামূলক ইন সার্ভিস শিক্ষকদের, আদালতকে তো লাগবে, আরো সব ছাঁটাই টাটাই হবে, বহু আগেই বলেছি। তো তখন তারা উদাহরণ হিসেবে বলবে, ওই যে আদালত কি সবসময় ছাঁটাই করে, ওই যে আমরা বহাল করে দেখিয়েছি 32,000 চাকরি বহাল, সেটা কি আদালতই তো করেছে। আদালতকে আপনারা এইভাবে দায়ী করতে পারেন না। আদালত নিরপেক্ষতার উপর প্রতিষ্ঠিত, তো এইটা ওরা বলতে পারবে, এটা ভালো দিক। আর কি, সামনে ভোট, এবার মাননীয়া বলতে পারবেন সবাই আমাকে চাকরি খেকো মানে বলে, আমি আসলে চাকরি দিতে চাই। এই যে দেখুন চাকরি খেকো কারা, তাদেরকে চিনে নিন। ওই যে কারা চাকরি খেকো যান, আদালতের দিকে তাকান, দেখতে পাবেন কারা কিভাবে মামলা টামলা করে আমাদের নিয়োগগুলোকে আটকে দিচ্ছে, ওরা চাকরি খেকো। তাহলে আমরা এই রায় প্রমাণ করলো, কারণ এই স্বাভাবিকভাবে এই শিক্ষকদের পক্ষে তো বর্ষদ ছিল, সরকারই ছিল। তাহলে এই জয় কাদের জয়? রাজ্য সরকারের জয়। রাজ্য সরকারের জয় মানে বিরোধীদের মুখে ঝামা ঘষে দেওয়া, যারা চাকরিগুলোকে আটকে রেখেছে, মামলা করছে, এই করছে সেই করছে। ভেতরে তো সেটিং, সেটা কজন বুঝবে? তারা বুঝবে এই তো, তাই তো, হ্যাঁ। দেখবেন এই মর্মে কিন্তু ফেসবুকে আমি যখন পোস্ট করলাম কালকে এই বিষয়গুলো ফেসবুকে, তারপরেই আমার নজরে এসেছে যে হ্যাঁ, শুরু হয়ে গেছে কাদা চোরাচুরি। তাহলে ইলেকশনের সামনে মাননীয়ার ভাবমূর্তি কিছুটা হলেও ড্যামেজ কন্ট্রোল মাললিয়ারও হলো, যে না এই তো, কে বললো, এই তো হচ্ছে, তো চাকরি তো বজায় থাকছে, এটা হলো। উনি তো সবার চাকরি খাচ্ছেন না, এটা বার্তা দেওয়া গেল। এবং শিক্ষকদের মধ্যেও একটা ডিভিশন তৈরি হলো, যারা গালিগালাজ করছে এখনো করছে, ওই যে যারা যোগ্য হয়েও যাদেরকে পরীক্ষা দিতে হলো, যাদের এখন নিয়োগ অনিশ্চিত হয়ে আছে, তারা তো এখন বলছেন যে এটা কি ধরনের মানবিকতা হলো, আমাদের বেলায় একরকম হলো, ওদের বেলায় একরকম। তাহলে এই যে এটাও যদি বাতিল হয়ে যেত 32,000, তাহলে কিরকম একটা সংঘবদ্ধ হতে পারত, মারাত্মক। সামনে আবার ভোটের আগে এসব ঝামেলা কেউ চায় না। তাহলে এইদিকে যোগ্যরা বা ফ্রেশাররা যাই বলুন, যারা বিশেষ করে যোগ্যদের কথা 15,000 ধরুন, হ্যাঁ, আবার এদিকে 32,000 যোগ করলে কত হয়? 47,000, তো 50,000ই ধরুন। তাহলে 50,000 মিলে যদি একটা মানে খেপে গিয়ে যদি আবার একটা আন্দোলন তৈরি করতো ইলেকশনের আগে, পুলিশ দিয়ে সামলানো যেত, বহু দিক আছে। তাই এখানেও একটা ডিভাইড অ্যান্ড রুলের খেলা হলো। কিসের ডিভাইড অ্যান্ড রুল? মানবিকতার ডিভাইড অ্যান্ড রুল। মানবিকতা দুরকম হয়, একটা এসএসসির বেলায় একরকম হয়, যোগ্য হলেও একরকম হয়, আবার প্রাইমারির বেলায় আরেক রকম হয়। মানবিকতা দুই প্রকার, অর্থাৎ মানবিকতারও ডিভাইড অ্যান্ড রুল হয়ে গেল। খেলাটা কি সুন্দর না? গভীরে গেলেই বুঝতে পারবেন। আচ্ছা, আর কি কারণ? ওই যে আরও কি আছে, স্কুলে নিয়োগ হয় না, স্কুলের নিয়োগ উল্টে চাকরি চলে যায়, এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছিল, যাতে করে আগামীতে আবেদনকারীর সংখ্যা না কমে যায়। কারণ অনেকেই তো নেতা টেতা এরকম করে কমে খাচ্ছেন, বিএড কলেজ আছে, ডিএলএড কলেজ আছে, করে কমে খাচ্ছেন। প্লাস এই যে পরীক্ষা দিতে গেলে এক্সাম ফি থেকে ভালো ইনকাম হয়, ভালো উপার্জন হয়, কোটি টাকা উপার্জন হয়, সামনে ইলেকশন, তো সেখানটাতেও বজায় রাখতে হবে, সেই জায়গাটাও বজায় রাখতে হবে, আস্থাও ফেরাতে হবে, যুব সমাজ যাতে খেপে খুপে না যায়। এই যে সব বাতিল হচ্ছে করে, ওই যে বললাম না, বিচারকদের প্রতি একটা, বিচার ব্যবস্থার প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছিল, সেটা তো হলোই, প্লাস আস্থা অর্জন করা গেল না। এই তো আবার পরীক্ষা হবে, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হবে, তোমরা ফর্ম ফিল আপ করো, তোমরা করো, আবার এই স্পেশাল এডুকেটর হবে, সব হবে, এই টেট হবে, সেই টেট হবে। তাহলে কি হবে? আবার লক্ষ আবেদনপত্র বাবদ কোটি টাকার ফি।
অব্যাহত থাকবে আরো, তাই তো? অর্থাৎ ডিলে করা যাবে, সময় পাওয়া গেল। রাজনৈতিক তরজাটাও চলবে, সামনে ভোট। তাই এই রায়টিকে আমি একটা অসাধারণ চাল বলে মনে করছি। তাই এই রায়ের ব্যাপারটার বিরুদ্ধেও বঞ্চিতদেরকে কাজে লাগানোর সুযোগ থাকছে আগামীতে। কারণ দেখবেন এই রায় যখন এলো, যেমন শিক্ষকেরা খুশি হয়েছেন, যারা এই 32,000-এর মধ্যে ছিলেন, তেমনই বঞ্চিতরা যারা মামলা টামলা করেছিল, তারা চাইছিলেন যে এদের চাকরি টাকরি চলে যাক, তার জায়গায় আমরা ঢুকবো। তারা খুব খেপে টেপে গেছেন। দেখলাম বিচারককে খিস্তি দিচ্ছেন, হাইকোর্টকে খিস্তি দিচ্ছেন, অমুক করছেন, সব সেট আপ বলছেন, এই বলছেন, যেহেতু রায়টা তাদের পক্ষে যায়নি। ওই যে বললাম, এরা তো ভাবে শিক্ষক, খেউখেউই করে। কাক কাকের মাংস খাক আর না খাক সেটা বলা যায় না, কিন্তু শিক্ষকের মাংস, হবু শিক্ষকের মাংস, তবু শিক্ষকের মাংস এরা ভালো করে তৃপ্তি করে খায়, সেটাও দেখা গেল। অর্থাৎ তারা কিন্তু সন্তুষ্ট নন, তারা ওত পেতে আছেন ভেতরে ভেতরে। আবার উকিলও রেডি আছে, আবার ইনকামও করার জন্য উকিল তো রেডি আছেই, সেটিংয়ের জন্য মাননীয়ও রেডি আছে, প্রভুরাও রেডি আছে। স্কুলের প্রাইভেটাইজেশন জোর কদমে চলছে। জাতীয় শিক্ষানীতি 2020 পড়লেই বুঝতে পারবেন। অমৃত সুপত্র 2য় খণ্ডে বিস্তারিত লিখেছি, প্রায় 40-42 পাতার আর্টিকেল। ঠিক সেগুলোই এখন ঘটছে, যেটা আমি 2020 সালে লিখেছি। তো অর্থাৎ এটা অনিবার্য, শুধু বিভিন্ন রকম কৌশলে কখন কোথায় হবে, কতটা দ্রুত হবে, হ্যাঁ, 1 স্টেপ ফরওয়ার্ড, 2 স্টেপ ব্যাকওয়ার্ড, এটা হবে বিভিন্ন পদ্ধতিতে, এটা হতেই হবে, এটাই কৌশল। তো তাই আগামীতে, তাই বললাম, আগের ভিডিওতে বলেছি, যদি এই বঞ্চিতদেরকে কাজে লাগিয়ে আবার এটা উস্কে না দেওয়া হয়, তাহলে খুব ভাগ্য ভালো ধরে নেবেন যে না, তাহলে এখনই কিছু হচ্ছে না। কিন্তু সম্ভাবনা রয়ে গেছে, এবং যেসব কথোপকথন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মামলাকারী যারা রয়েছেন তাদের চিন্তাভাবনা দেখতে পাচ্ছি, এবং উকিলদের চিন্তাভাবনাও যা দেখতে পাচ্ছি, তাতে করে সেই রাস্তাটা কিন্তু খোলা আছে। অর্থাৎ সম্ভাবনা তীব্র, এটা এখানেই থামলো না। বাট ওই যে লেটস হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। আরেকটা ব্যাপার আবার মনে হয়, জানেন, এমন একটা বিষয় করে দিয়েছে ওরা, কেন আমাদের যুব সমাজ এটাও বা কেন ভাবতে পারছে না যে অন্যদের চাকরি চলে যাবে, সেই জায়গায় আমি ঢুকবো, এই মানসিকতা কেন? তারা তো বলতে পারে যে অনেক, এমনিতেই তো প্রচুর ভ্যাকেন্সি, কত বছর নিয়োগ হয় না বলুন তো স্কুলগুলোতে, বছর বছর নিয়োগ হয় না। এই যে 2016 প্যানেল, তারপরে এসএসসি হয়েছে 2025, কত বছর বাদে? প্রায় 10 বছর বাদে। তো তাহলে তারা এমনিতেই তো নিয়োগের দাবি তুলতে পারে, প্রচুর ভ্যাকেন্সি এমনিতেই হওয়ার কথা, সেগুলো কোথায়? এত শিক্ষক রিটায়ার করছেন, অনেকে মারা যাচ্ছেন, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, বিভিন্ন কারণে মারা যাচ্ছেন দুর্ঘটনায়। সেই পদগুলো কোথায় যাচ্ছে? সেই পদ? সেই বিষয়ে তারা উচ্চবাচ্য করছেন না। তারা শুধু ওই কারা চাকরি করছে, সেটা কত দুর্নীতি, অযোগ্য, সেগুলোকে বাদ দিয়ে আমরা ঢুকবো, যেহেতু আমরা ওই পরীক্ষাটায় বসেছিলাম, আমাদের লাইন আসবে, এই রকম একটা অ্যাঙ্গেলে তারা মামলাগুলো করে চলেছেন এবং বিষোদ্গার করছেন কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে। এটা কি রকম মানসিকতা? শিক্ষক সুলভ তো নয় আদৌ। তো সেই ক্ষেত্রে তাদের আমি বলবো যে এমনিতেই আপনারা নিয়োগের দাবি করুন, বহু ভ্যাকেন্সি হওয়ার কথা, সেগুলো চাপ দিন যে ভ্যাকেন্সি কোথায় গেল, এত বছর ধরে নিয়োগ নেই, সেই ভ্যাকেন্সি কোথায় গেল, সেটা চাপ দিন। নিজেদের মধ্যে খেউখেউই না করে সেগুলো খুঁজে বের করুন। শাসক তো চাইবেই আপনারা ফ্রেশার বলুন, ফ্রেশার বনাম যোগ্য, অযোগ্য বনাম যোগ্য, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম পরিভাষা তৈরি করে আপনাদেরকে লড়িয়ে দিতে তো শাসক শ্রেণী চাইবেই, কর্পোরেট চাইবেই, তারা প্রাইভেটাইজেশন চাইছে, সরকারের শিক্ষাকে লাটে তুলতে চাইছে। তো সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন।
তাহলে নিজেদের মধ্যে কেন খেউখেউই করছেন? এতে করে তো আপনারা নিজেদের কবর নিজেই করছেন। আরেকটা বিষয় বলে শেষ করি, জানি না এটা আটকানো যাবে না, প্রক্রিয়াটা আটকানো যাবে না, কিন্তু ওই সচেতন করা। অনুরোধ করব অন্তত এটা ভাববেন যে আপনারা অনেক শিক্ষক অনেক জায়গায় স্কুলগুলোতে পড়ুয়া নেই বলে বিভিন্ন খবরে আমরা দেখতে পাই অমুক প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা বা অমুক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তারা বিভিন্ন স্কুল মানে গ্রামে গঞ্জে গিয়ে তারা ছাত্র খুঁজতে যাচ্ছেন এবং যেখানে দেখতে পাচ্ছেন যে সব ছাত্র প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে গেছে, কেউ সরকারি স্কুলে ভর্তি হতে চাইছে না। এরকম ঘটনা ঘটছে দেখা যাচ্ছে। তমলুকের একটি খবর প্রকাশ্যে সামনে এসেছে। শুধু তমলুক নয়, সর্বত্রই একই রকম চিত্র। সেই ক্ষেত্রে আপনারা এই উদ্যোগ নিচ্ছেন অনেকে, যেটা খবরে পড়লাম, এবং এটা বাস্তব যে এত কম পড়ুয়া হলে বদলি করে দেবে, সেটা তো স্ট্যান্ডিং অর্ডার আছেই জানেন। কোনো জায়গায় দেখা গেল কি করবে, 10 জন পড়ুয়া, 5 জন পড়ুয়া বা 0 পড়ুয়া। তো এরকম হলে তো স্বাভাবিকভাবে স্কুলগুলোকে মার্জ করে দেবে, সেটা বলেই রেখেছে ওরা। এবং তখন কি হবে, সেই স্কুলে যারা 0 শিক্ষক মানে পড়ুয়া বা 5 জন 6 জন এরকম আছে, তাদেরকে অন্য স্কুলে পাঠাবে। তো আপনারা সেই আশঙ্কায় ভুগছেন। তাই এখন শেষ মুহূর্তে, আগে থেকে তৈরি ছিলেন না আপনারা, ভয় পেয়েছিলেন সেই সময়, করোনার সময় স্টে হোম স্টে সেভ করেছিলেন, ষড়যন্ত্র বুঝতে পারেননি, যাই হোক এখন আপনারা বদলির আশঙ্কা এটা করছেন। কিন্তু এবার আমি যদি প্রশ্ন করি আপনাদের, যেখানে বদলি যেখানে আপনি বদলি হলেন, সেখানে দেখা গেল একটু ভালো, সেখানে হয়তো 100 জন ছাত্র আছে, এখানে 5 জন ছিল, ওখানে 100 জন আছে বা 200 জন আছে বা কিছু আছে, বেশি আছে। তো সেটাই বা কতদিন চলবে? আপনাদের চাকরিতে এখন অনেক দিন আছে, যাদের 2-1 বছর আছে তাদের কথা বলছি না, যাদের অনেক দিন আছে, 10 বছর আছে, 15 বছর চাকরি আছে, তাদের জন্য বলছি। তো সেই স্কুলে দেখা গেল 2 বছর বাদে সেখানেও কমে গেল, সর্বত্র তো কমছে, তখন আপনাকে কোথায় পাঠাবে? কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? যেখানে যাবেন সেখানে দেখবেন কিছুদিন পরে ছাত্র 0 হয়ে যাচ্ছে, পড়ুয়া কমে গেছে, তখন আপনাকে আরো এক জায়গায় পাঠাবে। এইভাবে কতদিন এইভাবে ফাঁকা স্কুলে বসিয়ে সরকার আপনাদের কতদিন মাইনে দেবে? সরকারি চাকরি বলে। সরকারি চাকরি কি সেই জায়গাটা এখন আছে? একটু ভাবার চেষ্টা করুন। নেই। তাহলে কি করতে হবে? স্কুলগুলোকে, যদিও এখন ইটস টু লেট, তবু আপনারা ব্যক্তিগতভাবে কি করতে পারেন সেটা আমি বলতে পারি। অন্তত নিজের পক্ষে অন্তত দিনের শেষে আপনারা বলতে পারবেন যে না, আমরা চেষ্টা করেছিলাম, শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম, হয়নি আলাদা কথা, কিন্তু আমি তো চেষ্টা করেছিলাম। আয়নায় নিজের মুখ দেখতে সুবিধা হয়। এই যে আমি অহরহ এই কাজটা করে চলেছি। কেন? আমার বই কি আমার কি করোনার সময় থেকেই শুধু বই? এই যে নতুন বইটি আসবে সেটি 15 নম্বর বই। তো করোনার পর থেকে আমার কত 3-4টি বই বেরিয়েছে, বড় জোর 4টি বা 5টি, তার আগে এতগুলো বই। সেগুলো কি মানুষ নেয়নি, পড়েনি? তখন তার জন্য আমাকে এত লাইভ করতে হয়েছে, গ্রামে গঞ্জে যেতে হয়েছে, ছুটতে হয়েছে? না, ছুটতে হয়নি। শুধু বইমেলার সময় কিছুদিন যেতাম অটোগ্রাফ দেওয়ার জন্য। বড় প্রকাশক ছিলেন তখন আমার। তো কেন এত করছি? ওই যে আমারও একটা স্বার্থ আছে, কি বলুন তো, যেটাকে আমি খুব গুরুত্ব দিই। আয়না দেখতে সুবিধা হয়, মানে অন্তত নিজেকে বলতে পারবো আমি চেষ্টা করেছিলাম, মানুষকে সচেতন করার চেষ্টা করেছিলাম। প্রক্রিয়া আটকানোর ক্ষমতা আমার নেই, কিন্তু কিছু মানুষকে সচেতন করে, অ্যালার্ট করে যাওয়ার ক্ষমতা আমার আছে। সেটা চেষ্টা করেছিলাম, আমি নিজেকে বলতে পারবো। তো আপনারাও বলতে পারবেন। কিভাবে বলুন তো? কঠিন কাজ, খুব কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। সেটা হলো, যারা এখনো তাদের সন্তানকে ভর্তি করেননি তারা সরকারি স্কুলে ভর্তি করুন। অন্যদের কাছ থেকে প্রত্যাশা করবার আগে, এই যে গ্রামে গঞ্জে গিয়ে দেখছেন যে সরকারি স্কুলে পড়াতে কেউ চাইছে না,
তো আপনারাই যদি না পড়ান তাহলে কি করে গ্রামের লোকজন ভরসা করবে সরকারি স্কুলে? সেটা তো অনেক আগেই শুরু হয়েছিল, সেটা আমি লিখেছি ফেসবুকে। এই যে মানসিকতাটা, যেটা আমরা ভেবেছি যে ব্র্যান্ডেড স্কুলে পড়লেই, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেই দারুণ রকম মানুষ হয়, এই মানসিকতাটা ওরাই তৈরি করেছে। সেটাতে সেই ফাঁদে আমরা পা দিয়েছি। বাংলা মিডিয়াম পড়েও ইংরেজি বলা যায়, ইংরেজি শেখা যায়। এই অধম যাকে আপনারা সামনে দেখছেন আপনাদের সঙ্গে, সে ইংরেজিটাও লিখতে পারে, বলতে পারে, সেটা আপনারা জানেন। কিন্তু সে একটা প্রত্যন্ত গ্রামে এমন একটা প্রাইমারি স্কুলে পড়েছিল যেখানে যাই হোক চেয়ার টেবিলও ঠিকঠাক ছিল না, তো পড়েছিল সেখানে। তাহলে আমাদের দেশের অনেক আপনাদের পরিচিত মহাপুরুষ আছেন যারা বাংলা মিডিয়ামে পড়েছেন, মাতৃভাষাতেই পড়াশোনা করেছেন, পরে ইংরেজি ভাষা শুধু নয় অনেক ভাষা শিখেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন মিডিয়ামে পড়েছিলেন? আমাদের দেশের সবচেয়ে অগ্রণী ভাষাবিদ, লিঙ্গুইস্ট, পলিগ্লট। হরিনাথ দেব কোন মিডিয়ামে পড়েছিলেন? এরকম বহু নাম যত পাবেন তখন সব তো বাংলা মিডিয়ামেই পড়েছিলেন। পড়ে তারা বা নিজেদের মিডিয়াম, হিন্দি মিডিয়াম, মাতৃভাষায় তারা অসাধারণ ইংরেজি বই লিখেছেন, অসাধারণ বাংলা বা মাতৃভাষা লিখেছেন, বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে গিয়েছিলেন? যাননি, উনি হোম টট বলা যেতে পারে, বাড়িতেই গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছিলেন। তা তিনি ওই ইংরেজি তো জানতেন, বাংলা যে কেমন জানতেন সে বিষয়ে বলার কোনো দরকার আছে কি? তাহলে এই যে ছুটে বেড়ানো, সার্টিফিকেট তো এখন ওপেন ইয়েতেই পাওয়া যায়, আপনারা জানেন। ওপেন স্কুল আছে বহু, ইগনু আছে, ওপেন স্কুল, আমাদের বহু সহযোদ্ধারা সেদিকেই যাচ্ছেন। সেগুলো করে নিলেন, সার্টিফিকেটটা যদি আপনার কাছে মনে হয়। তো একটা সময় তবু ছিল ইংলিশ মিডিয়ামে ছাপটাপ থাকলে চাকরি বাকরি পেতে সুবিধে টুবিধে হতো মনে করতেন আপনারা। এখন তাও নেই। নিউ ওয়ার্ল্ড অর্ডারে কিন্তু শুধু টাকাটাই জলে যাবে। কারণ ওরা আগামীতে, পরে আমি লাইভ করব, যে চাকরি ব্যাপারটা কতটা থাকবে আসলে সেটা নিয়েই তো সন্দেহ আছে। ভাতা থাকবে, তো সেক্ষেত্রে আপনারা লক্ষ লক্ষ টাকা ডোনেশন দিয়ে বা সমস্ত কিছু মিলিয়ে একজন সন্তানকে যদি আপনি প্রাথমিক লেভেল থেকে উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়ান, তাহলে কত লক্ষ টাকা সব করলে খরচ হয় সেটা পরে উঠবে না, কিন্তু পরে ভাতা নিয়েই থাকতে হবে। বা ওই ইংলিশ মিডিয়াম, শপিং মলে কিছুটা হবে, বা জোম্যাটো, এইসব কাজ হবে। আর টপ লেভেলে এআই যেগুলো প্রোগ্রামার, এআইকে ফিট করা, সেখানে তো কতিপয় মানুষ যারা তাদের লোকজনকেই রেকমেন্ড করবেন। কজন লাগবে সেখানে? এআই ভিত্তিক বিশ্বে এআইকে ফিট করার জন্য কত লোক লাগবে? আর বাকি কাজ তো এআই দিয়েই করা হচ্ছে। তাহলে কি কাজ থাকবে সফিস্টিকেটেড ওয়াতে? বেচার কাজ থাকবে, কিছু মার্কেটিংয়ের কাজ থাকবে, আর একদম নিচু লেভেলে যে কাজগুলো থাকবে, ধরুন তথাকথিতভাবে যারা ফুচকাওয়ালা, এগুলো তো তুলতে পারবে না, সবজি বিক্রেতা, এগুলো থাকবে। কিন্তু সেগুলো করার জন্য এত লক্ষ টাকা খরচা করে আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর বা ব্র্যান্ডেড স্কুলে পড়ানোর কোনো যুক্তি আছে? আগামীটা আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি বলেই এটাকে আমি অপচয় মনে করছি। তাই হয় হোম স্কুলে আসুন, বাড়িতেই দেখভাল করুন, সরকারি স্কুলে পড়ান, যাতে করে অন্তত নিজেকে বলতে পারবেন বা আশপাশের মানুষকে বলতে পারবেন, ছাত্র আনতে গিয়ে বলতে পারবেন এই যে আমার ছেলেটাও কিন্তু বাংলা মাধ্যম স্কুলেই পড়ে, সরকারি স্কুলেই পড়ে, মাথা উঁচু করে বলতে পারবেন। নইলে যখন উল্টোটা হবে, আপনার সন্তান সন্ততি ব্র্যান্ডেড ইংলিশ মিডিয়ামে পড়ছে, আর তখন আপনি ছাত্র আনতে গেছেন গ্রামের দিকে, তখন যদি কোনো গ্রামের অশিক্ষিত লোকজন, তথাকথিত যারা ইতিমধ্যেই মিডিয়ার কারণে বা বিভিন্ন কারণে শিক্ষকদের ওপরে ক্ষেপে আছে বা অসন্তুষ্ট,
বা মিডিয়া তো দেখতেই পাচ্ছেন, তারা যদি আপনাকে পাল্টা প্রশ্ন করে যে দিদিমণি বা মাস্টারমশাই আপনার ছেলে কোন স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ে, তখন আপনি উত্তরটা দিতে পারবেন। নইলে কিন্তু মাথা নিচু করে একটু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আমার বিশ্বাস এটা অনেকেই পড়ছেন। সেক্ষেত্রে দ্বিচারিতা হবে। তাহলে আপনি এক্সপেক্ট কেন করছেন? আপনারা যদি মনে করেন, অ্যাফোর্ড করতে পারেন যে বেসরকারি স্কুলে আপনার সন্তান পড়বে, মানুষ হবে, এটা আপনি বিশ্বাস করছেন, তো সেই বিশ্বাসের জায়গা থেকে আপনার সন্তানকে আপনি বেশি টাকা খরচা করে বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, আপনার অধিকার আছে। তাহলে গ্রামের মানুষ সে যেই প্রফেশনেই থাক না কেন, তাদের ধার দেনা করে হোক, ঘটি বাটি বিক্রি করে হোক, তারা যদি বেসরকারি স্কুলে পড়াতে চান, তাদেরও অধিকার আছে। তাহলে অধিকার আপনারও আছে, তারও আছে। তাহলে এই অধিকারের চক্করে পড়ে কিন্তু সরকারি স্কুল উঠে যাচ্ছে। এই মানসিকতা তার একটা বড় কারণ। আরো কারণ আছে, বরাদ্দ, ফান্ডিং, বিদ্বেষ, মিডিয়ার অতি সক্রিয়তা, এগুলো বিভিন্ন কারণ আছে। কিন্তু আমি তবুও বলবো, যদি শিক্ষক মহাশয়রা তাদের যে একটা পার্ট প্লে করার ছিল আর কি, রোল প্লে করার ছিল, সেটা যদি তারা করতেন, তাহলে অন্তত তাদের দিক থেকে একটা বার্তা যেত আশপাশের মানুষের কাছে, কই আমরা তো সরকারি স্কুলেই পড়াচ্ছি। এবার অভিভাবক গার্জিয়ানরা তারা কি ভাবেন? তারা সবসময় দেখেন, অন্য লোককে দেখার চাইতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দিকে দেখেন যে তারা কি করছেন। তারা যখন দেখেন যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের সন্তানকে বেসরকারি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, তাদের কাছে সেটাই আচরণীয় বলে মনে হয়, সেটাই আদর্শ বলে মনে হয়, তারা ভাবেন তার মানে ওটাই বেস্ট। কারণ শিক্ষক শিক্ষিকারা নিজেরাই যখন তার নিজের স্কুলকে বিশ্বাস করতে পারছেন না, সরকারি স্কুলকে বিশ্বাস করতে পারছেন না সেভাবে, তাহলে আমরা কেন করব? তো এইখান থেকে কিন্তু একটা অকাট্য যুক্তি উঠে আসে। তো সেই অস্ত্র উঠে আসে, সেটা আপনারা যতটা কম দিতে পারেন এখন আগামীতে, ততই ভালো। এবং তা সরকারি শিক্ষা, যত সরকার তো বাধ্য করে তুলতে পারে না গায়ের জোরে। পড়ুয়া থাকলে তো বাধ্য করতে পারে না রে ভাই। পড়ুয়া তুলে চেষ্টা করছে, মানে পড়ুয়া নেই, তো সেই পড়ুয়া বাড়ানোর জন্য আপনারা যদি অন্তত ব্যক্তিগত উদ্যোগে কিছু চেষ্টা করেন, একজন দুজন নয়, সবাই মিলে আলোচনা করে আশপাশের শিক্ষকদের সঙ্গে। কারণ পরিণতি কিন্তু একই। একটা সময় ছিল ইংলিশ মিডিয়াম মানে এগিয়ে থাকা, এখন নয়। কিন্তু মিলিয়ে নেবেন আমার কথা, তখন অপচয় বলে মনে হবে। সেটা দেখুন, ভাবুন কি করা যায়, তাই না? আয়না দেখতে সুবিধা হবে। পরিশেষে আমার পরিচিত এক আলুওয়ালা, আলু বিক্রি করেন, সেদিন বললেন যে তার সন্তানের জন্য একটি বিজ্ঞানের শিক্ষক খুঁজে যদি দিই আর কি। মানে বেশ, তার সন্তান আছে আমি তাও জানতাম না, মানে সেভাবে কথা হয় না, এমনি পরিচিত। এখন শুনলেও হয়তো অত ডিটেলস জানতাম না, মনে নেই, বহু লোকের সঙ্গে কথা হয়। তো সেদিনই জানলাম, মানে এটা কালকের ঘটনা, কাল বা পরশুর ঘটনা। 11-এ পড়ে, কি একটা ব্র্যান্ডেড নামি স্কুলে পড়ে, মানে নাম বলছি না, আমাদের এলাকার বেশ নামি স্কুল আর কি, বেশ ইংলিশ মিডিয়াম স্কুল। তিনি আলু বিক্রি করেন। সেরকম অনেকেই আছেন, আলু বিক্রি করেন, সবজি বিক্রি করেন, তারা করেন। তার সঙ্গে চালও করেন, আবার আলু পাইকারি হারে আলুও বিক্রি করেন। যাই হোক, তো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আপনি, ঠিক আছে আমি দেখব, তো আপনি কত টাকা মাসে উপার্জন করেন? বলে হেসে হেসে বললেন স্যার আপনাকে তো মিথ্যে বলবো না, আমার তো আলু পাইকারিও হয়, আবার চালও বিক্রি করি, এগুলো আছে, মিলে আমার এই হয়ে যায় 30-40 হাজার টাকা হয়ে যায়, আমার একটাই ছেলে। বুঝলাম, ঠিক আছে, হয়ে যায়। তো আমি তখন যাকে জিজ্ঞাসা করলাম, আপনার ছেলের কাছ থেকে আপনি কি আশা? আপনার ছেলেকে তো আমি 11 পড়ে, মানে ভালোই বড় হয়ে গেছে, কোনোদিন তো দোকানে দেখিনি আপনাকে। বললেন না স্যার, কি যে বলেন, ওই জায়গায় আসবে, আমিও চাই না। ও স্যার পড়াশোনা করে মানুষ হবে, মানে বড় কিছু করবে, যেটা স্বপ্ন আর কি, যেটা আমরা সবাই দেখি। আমি বললাম, আচ্ছা কি চান আপনি? আপনার সন্তান বড় হয়ে
কি রকম পেশা আপনি চাইছেন? বলে স্যার কেন, শিক্ষক, টিচার হবে, মানে বুঝলেন সরকারি শিক্ষকের কথাই বলেছেন, শিক্ষক হবেন বা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা এরকম ধরনের কোনো কাজকর্ম করবে। আমি তখন বললাম ঠিক আছে, বেশ, আপনি স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু বাস্তবতা কি জানেন? যে সময় শুরু হয়েছে। আগামীতে যখন আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাতে যাইবেন, একটা সময় ছিল জয়েন্টের মাধ্যমে সহজেই প্রায় খুব কম পয়সায় সরকারিভাবে ডাক্তার হতে পারত, কিন্তু এখন যে সময় এসে পৌঁছেছি সেখানে কিন্তু সেই ছবিটা বদলে গেছে। আপনার সন্তান 11, তো এখনো অনেকটা সময় আছে, তার মধ্যে পরিস্থিতি আরও বদলে যাবে। আর ইঞ্জিনিয়ারের অবস্থা তো যাই হোক, আমি সংক্ষেপে বললাম যেটা বলার। তো এবং সেক্ষেত্রে আপনি যদি এখন 30-40 হাজার টাকা করেন, তাতে করে আপনি টেনে টুনে না হয় এই অবধি নিয়ে এসেছেন, তারপরে কিন্তু আপনি আর পারবেন না। যে খরচাটা আসবে এডুকেশন সেক্টরে, পারবেন না, প্রচুর খরচা। ডাক্তারি পড়তে গেলে তো কোটি টাকা হয়ে গেছে, এখন পারবেন? তাই নাকি? তো চমকে উঠল। হ্যাঁ, আপনার তো জানার কথা নয়। যাই হোক, এগুলো বললাম। তো তারপরে বললাম, আপনার কি মনে হয় যে আপনার সন্তান এরপরে আপনার দোকানে এসে, আপনার তো বেশ ভালো দোকান, চালু দোকান, একদম প্রপার জায়গায় বাজারে, আলু বিক্রি করতে পারবে? না না স্যার, কি করে হবে, ও তো সব ভাবতেই পারে না। হ্যাঁ, এটাই সমস্যা। কিন্তু আমি কি বলবো জানেন, ও আলু বিক্রি করতে পারবে। আগামীতে এরকম আপনার সন্তান বা এরকম সবজিওয়ালা যারা আছেন, তাদের অনেক সন্তান যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, তাদের অনেকেই সবজি বিক্রি করবে, আলু বিক্রি করবে, সবই করবে। কিন্তু আপনি 40,000 টাকা ইনকাম করেন, তখন তারা হয়তো 10,000 টাকা ইনকাম করবে। মানে কিভাবে? কেন, ওই যে মলে বসে পটেটো ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ হবে। মলের তো অনেক সেগমেন্ট থাকে, বড় বড় মলের অনেক ভেজিটেবল সেগমেন্ট থাকলো, তার মধ্যে পোটেটো সেগমেন্ট থাকলো, তাই তো? তো এইরকম আলুটা এখানে আপনি লুঙ্গি পরে বসে স্বাধীনভাবে ব্যবসাটা করছেন, মাসে 40,000 টাকা বা তারও বেশি উপার্জন করছেন, তখন আপনার সন্তান ব্লেজার পরে এয়ার কন্ডিশনে ওই আলুটাই বিক্রি করবে। সামনে হয়তো একটা ট্যাব থাকবে বা কম্পিউটার থাকবে বা ল্যাপটপ থাকবে, যাই থাকুক না কেন, সেখান থেকে বিল দেবে। কিন্তু ও মাসে, আপনি যেমন নিজের মতো উপার্জন করেন, ও মাসে কারো চাকরি করবে, মানে আলু বিক্রি করবে, সেটা চাকরি হিসেবে মলে চাকরি করবে। তখন কিন্তু ওর সমস্যা হবে না, জানেন তো? তখন ও বান্ধবীকে, পরিবারের লোকজনকে বলবে, আমি অমুক মলে পটেটো ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ, তাই তো? এই চাকরিগুলো তখন করবে আপনারা। বললাম, তখন লোকটা একটু ভাবলো, ভদ্রলোক একটু ভাবলো, তাই তো মলে, হ্যাঁ, কত মাইনে দেয় জানেন এদের? জানতাম না তো। হ্যাঁ, এইরকম মাইনে দেয়, অনেকের আরো কম দেয়, দিন রাত খাটায়। তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দেব। হ্যাঁ, বলুন বলুন। ঠিক আছে, পড়াচ্ছেন যখন, শিক্ষক আমি পেলে নিশ্চয়ই আপনাকে জানাবো, খোঁজ করব। কিন্তু ছেলেকে মাঝে মধ্যে আলুর দোকানে নিয়ে আসবেন, একটু বোঝাবেন ব্যবসা পাতিটা। কারণ পরবর্তীতে যদি ওই পরিস্থিতি দাঁড়ায়, সেই সম্ভাবনাই বেশি, তাহলে কোনো মলে গিয়ে পটেটো ডিপার্টমেন্টের জুনিয়র এক্সিকিউটিভ হওয়ার চাইতে, আপনার দোকানে মানে হয়ে 10,000 টাকা ইনকাম করার চাইতে, আপনার দোকানে, নিজের দোকানে বসে 40-50 হাজার টাকা, তখন তো আরো বাড়বে, আর 50 হাজার টাকা ইনকাম করা অনেক ভালো, সম্মানের। সেই বোধটা ওর মধ্যে আস্তে আস্তে ঢোকাতে শুরু করুন, তাহলে কিন্তু ভালো থাকবেন পরে। নইলে কিন্তু একুলো যাবে, ওকুলো যাবে, ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। বোঝাতে পেরেছি? তাই ব্র্যান্ডেড শিক্ষা একটা সময় কাজে লাগিয়েছেন আপনারা, ঠিক আছে, কিন্তু সময়টাকে বুঝুন, মাটির কাছাকাছি থাকুন। এখন যারা যত মাটির কাছাকাছি থাকবে, সংযুক্তির কথা ভাববে, তারা তত বেশি ভালো থাকবে এই সব দিক থেকে, এবং সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। 6 ডিসেম্বর দেখা হচ্ছে মহাবতী সোসাইটি হলে, 3টে থেকে 6টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান। চলে আসুন।